অনেকেই মনে করে যে পরীক্ষার আগে 2-4 হাজার জিকে প্রশ্ন আমরা কমন পড়ে চলে যাব, আরামসে এক্সামটা ক্র্যাক করে ফেলবো। দেখো আমি তোমায় একটা কথা বলি, যতটা সহজ মনে করছো না ততটা সহজ নয়। যে কোনো একটা চাকরির পরীক্ষা ক্র্যাক করতে গেলে না তোমাকে তার পেছনে সময় দিতে হবে, তা তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে এবং সেগুলোকে বারবার রিভিশন করতে হবে। পিভিআর সিআরসের প্রশ্ন দেখতে হবে যে এই যে এক্সামটার জন্য পরীক্ষক কোন টপিকগুলোকে ফলো করে, কোন জায়গা থেকে প্রশ্ন এরা তোলে, সেই টপিকগুলোর উপর তোমাকে জোর দিতে হবে। তুমি ওই এমসিকিউ টাইপের কমন 2000, 5000, 10,000 প্রশ্ন পড়ে যদি তার উপর ভরসা করে তুমি ভালো নাম্বার তুলতে চাও, আমি বলবো সেটা কখনোই সম্ভব নয়। দেখো সেই জন্য আমি বেশি কথা না বলে আমরা কিন্তু বস এই ডব্লিউবিপি এক্সামটাকে কেন্দ্র করে 60 দিনের একটা টার্গেট নিয়েছি। আর এই 60 দিনে আমি তো তোমাদের 3টে সাবজেক্ট জিকে, ম্যাথ আর জিআই, এই 3টে সাবজেক্ট করাই। এবার এই 3টে সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাসটা আমি কিন্তু 60 দিনে পার ডে হিসাবে ভাগ করে দিয়েছি। আজ কি পড়বো, কাল কি পড়বো, তুমি জানতে পারবে যে 10 দিন পরেও কি পড়বো, আমরা কোন কোন টপিকগুলো পড়ছি এইগুলো তুমি জানতে পারছো। দেখো এক্সামের আগে আমরা 60 দিনের এই যে টোটাল সিলেবাসটা ভালো করে আমরা পড়ে শেষ করে ফেলবো, তারপরে আমরা রিভিশন ক্লাস করব। দেখো আমরা কিন্তু এর মধ্যে মক টেস্ট কিন্তু চালিয়ে যাচ্ছি। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে দাদা শুধু পড়ে গেলে হবে, মক টেস্টও দিতে হবে, ঠিক আছে আমি মানছি, কিন্তু সিলেবাসটা তোমার যদি আগে কমপ্লিট না থাকে, তুমি এখনই যদি প্র্যাকটিস ব্যাচে ঢুকতে চাও, তাহলে তুমি কি করে সম্ভব পারবা, ঠিক করে কিন্তু তুমি প্রিপারেশনটা করতে পারবো না। সেই জন্য আমি বলবো যাদের এখনও মানে কি বলবো সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট হয়নি, আগে তোমরা সিলেবাসটাই 60 দিন পড়ে নাও, পড়ে সিলেবাসটা কমপ্লিট করো। পার ডে দেখো আমরা এখানে একটা মিনি মক টেস্ট দিই, সেটা বোঝার জন্য যে তুমি আজকে কতটা কিভাবে কেমন কি পড়লে না পড়লে কতটা তোমার মাথায় থাকলো। আর প্রতি 3 দিন 2 দিন অন্তর অন্তর 3 দিনের দিন আমরা করে একটা ফুল মক টেস্ট নিই, মানে 60 দিনে তুমি 20টা ফুল মক টেস্ট পাবে। এই 20টা ফুল মক টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 20টা ফুল মক টেস্ট তুমি দাও, দিলে পরে তুমি বুঝতে পারবা যে তোমার প্রিপারেশন কেমন আছে, কত দূর আছে এবং কতটা আছে। যদি এই 75-এর মধ্যে তুমি এক্সাম নিই, যদি যে কোনো একটা তুমি দাও, এই 75-এর মধ্যে যদি তুমি 50+ নাম্বার তুলতে পারো, তাহলে মনে করবা মোটামুটি হ্যাঁ আমার ঠিক আছে, এবার শুধু আমাকে রিভিশনের প্রয়োজন। বুঝতে পারছো? আর 50-এর কম নাম্বার উঠলে পরেই মনে করবা তোমাকে সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে তোমাকে রিভিশন করতে হবে। ঠিক আছে, চলো আর বেশি কথা না বলে আজকে আমাদের ডে 8। আজকে আমরা দেখব কি, দেখো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখব ডেজ অ্যান্ড ইভেন্টস, এই টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয় কেমন। আচ্ছা জিকে টপিক থেকে দেখো রামসার সাইট, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এই দুটো টপিক দেখব। এবার দেখো ম্যাথের থেকে দেখব লসাগু গসাগু। আগের দিন আমরা কনসেপ্টের সাথে সাথে কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম, আজকে আমরা পিভিআর সিআরসের প্রশ্নের সাথে সাথে আর এই টপিক থেকে আর কি প্রশ্ন হতে পারে সেইগুলো আলোচনা করব, যাতে এই টপিকটা আজকে শেষ হয়ে যায়। ঠিক একই রকম দিক নির্ণয়ে আগের দিন আমরা কি কনসেপ্ট আর কিছু 2-4টে প্রশ্ন দেখেছিলাম, আজকে আমরা পিভিআর সিআরসের প্রশ্নের সাথে সাথে দেখব যে এই টপিক থেকে আর কোন টাইপের প্রশ্ন হতে পারে সেগুলো পড়ে নেব। আর চলে আসি তারপরে আমরা দেখব কি জিকে পিভিআর সিআরসের 5টা প্রশ্ন। দেখো এখানে কেবল এই পিভিআর সিআরসের 5টা প্রশ্নই নয়, এখানে 5টা ক্ষুদ্র ক্ষুদ্র টপিক কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিই। তাহলে ভাবো 60 দিনে 5টা করে 300টা প্রশ্ন, মানে 300টা ক্ষুদ্র ক্ষুদ্র টপিক তোমাদের মাঝে কিন্তু আমি তুলে দিচ্ছি। তার সাথেই জিকে টপিক তো রয়েছেই, যেগুলো বেস্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট, সেইগুলো আমি তোমাদের তুলে দিচ্ছি। তুমি লাগাতার 60টা দিন আমাদের সঙ্গে জুড়ে থেকে এইভাবে কন্টিনিউ ক্লাস চালিয়ে যাও, তারপরে তুমি নিজে বুঝতে পারবে। দেখো তুমি যদি প্রথম দিন থেকে আমার সঙ্গে জুড়ে থেকো, তাহলে তুমি বুঝতেই পারছো দাদা এই 60টা দিন যে আমরা কাটিয়েছি, তুমি যদি ঠিকঠাক আমার সঙ্গে 7 দিন কাটিয়ে থাকো, তুমি নিজেই একবার ভেবেচিন্তে খাতায় লেখো যে কতগুলো টপিক কোন কোন বিষয়গুলো তুমি পড়েছো, কতগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে, তোমার দেখো সেটা হিসাব করতেই 10 থেকে আধ ঘন্টা লেগে যাবে সময়। বুঝতে পারলে? চলো আর বেশি কথা না বলে এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নেব ডেজ অ্যান্ড ইভেন্টস। তো চলো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখব ডেজ অ্যান্ড ইভেন্টস। এই যে টপিকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয় কেমন। এবার দেখো এই টপিকের পার্ট 1টা আমি তোমাদের মাঝে এখানে আলোচনা করছি, এবার পার্ট 2টা আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফটা তুলে একটু কষ্ট করে পড়ে নেবে কেমন। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, বলছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস 2024-এর কোন দিনে পালিত হয় বা হয়েছে। মাথায় রাখবে 11ই মে। এবার এটা কিন্তু নির্দিষ্ট একটা ডেট ফিক্সড নয় যে প্রত্যেকবার 11ই মেই যে এই বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হবে। মাথায় রাখবে মে মাসের দ্বিতীয় শনিবার, কি বললাম, প্রতি বছর মে মাসের দ্বিতীয় শনিবারে তোমার এই বিশ্ব পরিযায়ী পাখি দিবসটা পালিত হয়।
এবারে সেটা 11 তারিখ পড়েছে, তাই 11 আমাদের এখানে সঠিক উত্তর। দেখো 2 নাম্বার প্রশ্নটা বলছে যে গুজরাটের প্রতিষ্ঠা দিবস কখন পালিত হয় বা কবে পালিত হয়? 1 মে গুজরাটে প্রতিষ্ঠা দিবস পালিত হয়। বলছে বিশ্ব দুগ্ধ দিবস 2024-এ কোন দিন পালিত হয়েছে? 1 জুন। ঠিক আছে, 1 জুন বিশ্ব দুগ্ধ দিবসটা পালিত হয়েছে। দেখো এইগুলো কিন্তু অনেকের হয়তো মাথায় থাকে না, বারবার করে রিভিশন করবা, দেখবা ঠিক মাথায় থাকবে। পরের প্রশ্ন দেখো বলছে যে তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস কোন দিন পালিত হয়? 2রা জুন। কি বললাম? 2রা জুন তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। বিশ্ব জলাভূমি দিবস 2024-এ কবে পালিত হয়েছে? বিশ্ব জলাভূমি দিবস, মাথায় রাখবে, বিশ্ব জলাভূমি দিবস 2রা ফেব্রুয়ারি পালিত হয়েছে। আন্তর্জাতিক নার্স দিবস 2024-এ কবে পালিত হয়েছে? 12ই মে আন্তর্জাতিক নার্স দিবসটা পালিত হয়েছে। দেখো অনেকেই মনে করছো দাদা এই সব টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে না, আমি বলবো এই সব টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে, এই জন্য এইগুলো ভালো করে কিন্তু পড়ে নিবা। দেখো আন্তর্জাতিক শ্রম দিবস 2024-এ কোন দিন পালিত হয়েছে? 1 মে আন্তর্জাতিক শ্রম দিবসটা পালিত হয়েছে। কেমন? বলছে যদি বলে যে কোন দিন প্রেস ফ্রিডম ডে, কি বললাম? প্রেস ফ্রিডম ডে 2024-এ পালিত হয়েছে। 3রা মে প্রেস ফ্রিডম ডে 2024-এ পালিত হয়েছে। যদি বলে বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হলো? 8ই মে। বিশ্ব রেড ক্রস দিবস 8ই মে। 3রা মে হচ্ছে প্রেস ফ্রিডম দিবস, 1 মে হচ্ছে বিশ্ব আন্তর্জাতিক শ্রম দিবস, আর 12ই মে হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন। দেখো বলছে যে বিশ্ব মৌমাছি দিবস 2024-এ কবে পালিত হয়? মাথা রাখবে 20 মে বিশ্ব মৌমাছি দিবস 2024-এ পালিত হয়েছে। ঠিক আছে, এইগুলো কিন্তু মাথায় রাখবা, মনে করো না যে এইটা মৌমাছি ফৌমাছি এগুলো আসবে না পরীক্ষায়, এই রেড ক্রস এটা ইম্পর্টেন্ট নয়, প্রেস ফ্রিডম ইম্পর্টেন্ট নয়, তুমি ধরো 2-4টে পড়ে গেলে। যেমন যেগুলো বেশি তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে বিশ্ব বেইল দিবস, পরিবেশ দিবস, এগুলোই কিন্তু, যে এগুলো ইম্পর্টেন্ট মানছি, কিন্তু তার সাথে সাথে তুমি এইগুলো কিন্তু পড়বা। যদি এবার পরীক্ষায় প্রশ্ন তুলে দিল যে বিশ্ব মৌমাছি দিবস 2024-এ কবে পালিত হয়েছে, যদি তোমার না জানা থাকে 1 নম্বর কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য বলবো প্রত্যেকটা প্রশ্ন মাথায় রাখার চেষ্টা করবা। কেমন? চলো দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে যে বিশ্ব বেইল দিবস 2024-এ কবে পালিত হয়? 4ঠা জানুয়ারি। মাথায় রাখবে 4ঠা জানুয়ারি বিশ্ব বেইল দিবস পালিত হয়। কবে? 4ঠা জানুয়ারি। বলছে বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস 2024-এ পালিত হয়েছে 7ই এপ্রিল। বিশ্ব অ্যাথলেটিক্স দিবস 2024-এ পালিত হয়েছে 7ই মে। কেমন? 7ই এপ্রিল হচ্ছে স্বাস্থ্য, আর 7ই মে হচ্ছে অ্যাথলেটিক্স। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, জানোই। এবার চলো পরের প্রশ্নটা কি বলছে দেখো। হ্যাঁ, বলছে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 2024-এ কোন দিন পালিত হয়েছে? 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়েছে। প্রবাসী ভারতীয় দিবস 2024-এ কবে পালিত হয়েছে? 9ই জানুয়ারি। মাথায় রাখবে 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস 2024-এ পালিত হয়েছে। যদি বলে বিশ্ব ক্যান্সার দিবস 2024-এ কবে পালিত হয়েছে? 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসটা পালিত হয়েছে। কবে? 4ঠা ফেব্রুয়ারি। বলছে প্রতি বছর বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবসটা পালিত হয়, মাথায় রাখবে, 8ই মে। কেমন? 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসটা পালিত হয়। বিশ্ব হিন্দি দিবস 2024-এ কবে পালিত হয়? 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস 2024-এ পালিত হয়েছে। বলছে প্রতি বছর বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস কবে পালিত হয়? মাথায় রাখবে প্রতি বছর বিশ্ব এইডস ভ্যাকসিন দিবসটা 18ই মে পালিত হয়েছে। এই যে 20টা প্রশ্ন দিয়েছে, এই 20টা প্রশ্নই তুমি পড়ে এখন মুখস্থ করে নাও। ঠিক আছে, এই 20টাই কিন্তু ভালো গুরুত্বপূর্ণ। দেখো পার্ট 2-তে আমি আরও বেশ কিছু প্রশ্ন রেখেছি, প্রায় ওখানে 25টা মতো প্রশ্ন হবে, 20-25টা। সেই প্রশ্নগুলো তুমি ওখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেগুলো পড়ে নিবা। এই টপিকটা একদম কমপ্লিট। আর এখান থেকে পরীক্ষায় 1 নাম্বার তোমার আসবে মানে কি, এখান থেকে আসতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা কমপ্লিট করে রাখবো, যদি আসে 1 নাম্বার আমাদের দিয়ে চলে যাবে। বিষয়টা বুঝতে পারছো? চলো এবার আমরা জিকে টপিকটা আলোচনা করি। ভারতের রামসার সাইট, দেখো বস ছোট্ট একটা টপিক, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, বিষয়টা একটু ছোট্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো আসলে বিষয়টা কি, জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে 1971 সালের 2রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে বিভিন্ন দেশ মিলিত হয়ে তোমার কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করে, যেটি রামসার কনভেনশন নামে পরিচিত।
তাহলে মোদ্দা কথা কি? মোদ্দা কথা হচ্ছে দাদা এই জলাভূমি সংরক্ষণ করে রাখতে হবে। এই উদ্দেশ্যটা নিয়েই 1971 সালে তোমার এই ইরানের রামসার শহরে একটা চুক্তি স্বাক্ষর করে বিভিন্ন দেশ মিলে, সেটাই হচ্ছে রামসার কনভেনশন। বোঝা গেল বিষয়টা? যদি বলে ভারত কবে এই রামসার কনভেনশনে বা এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, 1982 সালে। এটা কিন্তু তোলা হয়নি, গুরুত্বপূর্ণ, আমি বলে দিচ্ছি, মাথায় রাখো। ভারত 1982 সালে তোমার এই রামসার কনভেনশন এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। চলো এবার আমরা দেখব যে গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট। দেখো, প্রথম পয়েন্ট মাথায় থাকবে যে ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের এই সুন্দরবন জলাভূমিটা হলো ভারতের বৃহত্তম রামসার সাইট। যদি বলে ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটা? হিমাচল প্রদেশের রেণুকা হ্রদ। কি বললাম? হিমাচল প্রদেশের রেণুকা হ্রদটা হলো ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট। আচ্ছা, ভারতের প্রথম রামসার সাইট কোনটি? মাথায় রাখবে দুইটি, একটা হচ্ছে উড়িষ্যার চিল্কা হ্রদ, আর একটা হচ্ছে রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান। এই দুইটি হচ্ছে ভারতের প্রথম রামসার সাইটে রক্ষা পায়। চলো এবার দেখে নি পরের পয়েন্ট। বলছে যে ভারতে বর্তমানে 2024 অনুযায়ী 80টি মোট রামসার সাইট রয়েছে। তাহলে বর্তমানে 2024 অনুযায়ী ভারতে কতগুলো রামসার সাইট রয়েছে? 80টি রামসার সাইট রয়েছে। এবছরে 2024-এ 5টি জলাভূমিকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। কর্ণাটক থেকে 3টে আর তামিলনাড়ু থেকে 2টো, এই দুটো মাথায় রাখবে। তো চলে আসি, দেখো ভারতের প্রথম রামসার সাইট যেটা হচ্ছে চিল্কা হ্রদ আর কেওলাদেও জাতীয় উদ্যান। 1981 সালে তোমার এই রামসার সাইটের আওতায় আনা হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে যে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত। কেওলাদেও জাতীয় উদ্যান কত সালে রামসার সাইটে রক্ষা পায়? 1981 সালে রামসার সাইটে রক্ষা পায়। দেখো এই সালগুলো কিন্তু প্রত্যেকটা তোমায় মাথায় রাখতে হবে না, তুমি মাথায় রাখতে পারবে না। তুমি এখান থেকে মাথায় রাখবে যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন প্রথম দুটো তুমি সাল মাথায় রাখবে, ঠিক আছে? তারপরে মাথায় রাখবে যে লোকটাক হ্রদ, এটা কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত। সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। এই সালগুলো দেওয়া এখানে এই জন্যই যে এত সালে এই যে তোমার যে সাইটগুলো রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে? উলার হ্রদ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে, মাথায় রাখবে। আর এটা 1990-এ তোমার রামসার সাইটে রক্ষা পায়। অষ্টমুদি জলাভূমি কেরল রাজ্যে অবস্থিত। পরীক্ষা আসবে যে অষ্টমুদি জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? কেরল রাজ্যে অবস্থিত। ভিতরকণিকা ম্যানগ্রোভ অভয়ারণ্য, বানানটা দেখে নিও, ভিতরকণিকা ম্যানগ্রোভ অভয়ারণ্য, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কেমন? চলো পরের পয়েন্ট দেখো কি বলছে। বলছে পূর্ব কলকাতা জলাভূমি। পূর্ব কলকাতা জলাভূমি যেটা কোন রাজ্যে পড়ছে? পশ্চিমবঙ্গে পড়ছে। এখানকার সালটা গুরুত্বপূর্ণ। 2002 সালে এই পূর্ব কলকাতার জলাভূমিকে ভারতের রামসার সাইটের আখ্যা দেওয়া হয়। বোঝা গেল? কাঞ্জালি জলাভূমি পাঞ্জাবে অবস্থিত। কোল্লেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ অবস্থিত। রোপার জলাভূমি পাঞ্জাবে অবস্থিত। ভেম্বানাথ কয়াল জলাভূমি কেরল রাজ্যে অবস্থিত। দেখো পরীক্ষায় এমনও প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোনটি রামসার সাইটের আওতায় পড়ে না। এবার এখান থেকে ধরো দিয়ে দিল যে রোপার জলাভূমি, ভেম্বানাথ কয়াল জলাভূমি, কাঞ্জলি জলাভূমি দিল, আর একটা অন্য কিছু দিয়ে দিল। বিষয়টা বোঝা গেল? এই জন্য প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তুমি মাথায় রাখবে। সালগুলো না পারো এমনি দেখবে সাইডগুলো মাথায় রাখবে যে কোন সাইডটা কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে? তারপরে মাথায় রাখবে যে রুদ্র সাগর জলাভূমি যেটা ত্রিপুরা রাজ্যে অবস্থিত। নল সরোবর পক্ষী অভয়ারণ্য গুজরাট রাজ্যে অবস্থিত। নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ অবস্থিত। স্যান্ডি পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ অবস্থিত। সুন্দরবন জলাভূমি ভারতের বৃহত্তম রামসার সাইটের মধ্যে পড়ছে এই সুন্দরবন জলাভূমি, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে। যদি বলে পরীক্ষায়, ভালো করে শোনো, যদি বলে পশ্চিমবঙ্গের কয়টি রামসার সাইট রয়েছে ও কী কী? পশ্চিমবঙ্গে 2টি রামসার সাইট রয়েছে, একটা পূর্ব কলকাতার জলাভূমি আর একটাই সুন্দরবন জলাভূমি। পূর্ব কলকাতার জলাভূমি 2002 সালে তোমার হচ্ছে রামসার সাইটের 2002 হবে 2002 সালে রামসার সাইটের আওতায় পড়ে। আর এই সুন্দরবন যেটা ভারতের বৃহত্তম রামসার সাইট সেটা হচ্ছে 2019 সালে তোমার এই রামসার সাইটের আওতায় পড়ে। কেমন? দেখো পরের পয়েন্ট কি বলছে। বলছে যে লোনার হ্রদ মহারাষ্ট্র অবস্থিত। সুর সরোবর এটা হচ্ছে এই জলাভূমিটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে।
ওয়াদভানা জলাভূমি গুজরাটে অবস্থিত। সাতকোশিয়া ঘাট কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর, এটাও কিন্তু তোমার হচ্ছে 2022 সালে এটাকে তোমার রামসার সাইটের আওতায় ফেলা হয়েছে। আর এই মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, মাথায় রাখবে। পিচাব্রাম ম্যানগ্রোভ ফরেস্ট, এটা তামিলনাড়ুতে অবস্থিত, 2022-এ রামসার সাইটের আওতায় আনা হয়। এগুলো একটু মাথায় রাখবা, যেগুলো নতুন, ঠিক আছে, 2024-এ আর কি রামসার সাইটের আওতায় আনা হয়েছে। এখানে দেখো আরেকটা বাকি রয়েছে যে যশবন্ত সাগর, যেটা মধ্যপ্রদেশে 2022-এ তোমার হচ্ছে রামসার সাইটের আওতায় পড়ে। এবছরে 2024-এ দেখো 5টা তো তোমার হচ্ছে রামসার সাইটে অন্তর্ভুক্ত হয়েছে, তার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ, যে 3টে আমি সেই 3টে তুলে দিয়েছি, ঠিক আছে। একটা মাথায় রাখবা যে আগ্নাশিনী, ঠিক আছে, আগ্নাশিনী মোহনা, এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। কোথায়? আগ্নাশিনী মোহনা কর্ণাটকে অবস্থিত। আর এটা 2024 মানে এবছরে রামসার সাইটের আওতায় ফেলা হয়েছে। তারপরে মাথায় রাখবা যে কারাইভেটি পক্ষী অভয়ারণ্য, এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, এটা হচ্ছে 2024-এ রামসার সাইটের আওতায় পড়ছে। মাগাদি কেরে সংরক্ষণ রিজার্ভ, মাগাদি কেরে সংরক্ষণ রিজার্ভ কোথায় অবস্থিত? কর্ণাটকে। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে আগ্নাশিনী মোহনা কোন রাজ্যে পড়ছে? কর্ণাটকে। কারাইভেটি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু পড়ছে। মাগাদি কেরে সংরক্ষণ রিজার্ভ কর্ণাটকে পড়ছে। একটু খটকা লাগছে নামগুলো হয়তো মুখস্থ করতে, তবুও চেষ্টা করবা মাথায় রাখার। দেখো একটু ভালো করে, মানে কি বলবো, 2-3বার তুমি যদি রিভিশন করে নাও না, পরবর্তীকালে যখন এমসিকিউ টাইপের প্রশ্ন এরকম এইগুলো আসবে, তখন অপশান দেখলে না তোমার মাথায় চলে আসবে যে আমরা পড়েছিলাম যে আগ্নাশিনী কর্ণাটকে, কারাইভেটি হচ্ছে তোমার তামিলনাড়ু, মাগাদি কর্ণাটকে, ঠিক আছে, যশবন্ত মধ্যপ্রদেশ। এগুলো কিন্তু অবশ্যই একটু বারবার পড়ে রিভিশন করে নেবে। দেখো 2টো পেজের একটা ছোট্ট টপিক, ঠিক আছে, কিন্তু ভালো করে তুমি পড়বা। চলো এবার ম্যাথ থেকে দেখে নিই আমরা। এবার আমরা ম্যাথের থেকে দেখবো লসাগু ও গসাগু। এই যে টপিকটা কিন্তু আমি আগের দিন পার্ট 1-এ এই টপিকটা কয়েকটা প্রশ্ন দিয়ে আমি কিন্তু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, তাই না? আর আজকের এই ভিডিওতে আমি দেখব যে 2018 থেকে 23 পর্যন্ত যতগুলো পুলিশের এক্সাম হয়েছিল, সেখানে এই টপিক থেকে যে যে টাইপের প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমি তুলেছি। তার সাথে কয়েকটা মোস্ট এক্সপেক্টেড ভিভিআই কোশ্চেন্স রেখেছি, সেগুলো একটু আমরা আলোচনা করে নেব। দেখো এই প্রশ্নটা, এটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2018 প্রশ্ন। বলছে দুইটি সংখ্যার অনুপাত যদি এত হয়, তাদের লসাগু যদি এত হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? দেখো গসাগু আর লসাগু যে কিভাবে বার করতে হয় সেটা বোঝানোর পাশে আমি তোমাকে বলেছিলাম যে একটা সূত্র তুমি এই টপিকের জন্য একটা সূত্র মাথায় রাখবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দাদা লসাগু ইন্টু, আমি শর্টকাটে লিখছি, এল বলে তো লসাগু আর এইচ বলে তো গসাগু। লসাগু ইন্টু গসাগু সমান দুটি সংখ্যার গুণফল, তাই তো? এই তো একটা সূত্র, এটাই তো তোমাকে আমি মুখস্থ রাখতে বলেছি। দেখো এই সূত্রটাই তুমি কাজে লাগাবে। এখানে ওরা বলছে যে দুইটি সংখ্যার অনুপাত দিয়েছে 6 একটা আর 13। তাহলে তুমি এখানে বলবে দাদা যে একটা সংখ্যা আমরা 6x ধরি, এটা তো আসলে সংখ্যা দুটো নয়, তাদের অনুপাত। তাহলে আমি বলতেই পারি যে একটা সংখ্যা 6x আর একটা হচ্ছে 13x, তাই না? এবার বলছে আমরা কি জানি, তাহলে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। লসাগু তো ওরা দিয়ে দিয়েছে, এবার গসাগুটা তুমি কোথায় পাবে? সিম্পল একটা জিনিস বলো, গসাগু তুমি পাবে কোথায়? পাওয়া যাবে কি? অবশ্যই পাওয়া যাবে। তুমি এখানে দেখছো যে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই তো দুটো সংখ্যা, এদের মধ্যে যেটা কমন থাকে সেইটাই তো বস গসাগু হয়। সঙ্গে সঙ্গে তুমি বলবা এখানে গসাগু হয়ে যাচ্ছে এক্স, ব্যাস আর কিচ্ছু না। এবার কাটাকাটি করো, দেখো এই এক্স দিয়ে এই এক্স যে কোনো একটা কেটে দিলে, দেখো 6 দিয়ে তুমি যদি এটাকে কাটো, 5 × 6 = 30, আর এদিকে হচ্ছে তোমার 6 × 2 = 12, 52। এবার দেখো 13 দিয়ে এটাকে কাটলে 4 × 13 = 52। তাহলে বলো তুমি এক্স এর মান কি পেলে? সঙ্গে সঙ্গে বলবে দাদা এক্স সমান আমরা 4 পেয়েছি। এবার এক্স এর মান যদি 4 পাই, তাহলে এটা সংখ্যাটা তো আমরা ধরে নিয়েছিলাম যে 6x, তাহলে প্রথম সংখ্যাটা কি? তুমি বলবে 4 × 6 = 24 হচ্ছে প্রথম সংখ্যা। পরেরটা 13x মানে 4 × 13 = 52। ব্যাস এই দুটো যোগ করলেই বলবা 4 আর 2 6, 5 আর 2 7, 76 আমাদের সঠিক উত্তর অপশান 1 হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? আমি তো তোমাকে বলেই দিয়েছি ওই একটা সূত্রই তুমি মাথায় রাখবা, ওইটা দিয়েই সব বেরিয়ে যাবে। দেখো এই প্রশ্নটা, এটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018 এসেছিল, যে দুটি সংখ্যার গুণফল দিয়েছে, তাদের গসাগু দিয়েছে, বলছে সংখ্যা দুটির লসাগু কত। আমরা কি জানি? সিম্পল সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা, যে আমরা জানি লসাগু ইন্টু
গসাগু সমান দুটি সংখ্যার গুণফল, তাই না? তাহলে এবার তুমি পাতাও, দেখো ওরা তো লসাগু বার করতে বলেছে, লসাগুটা রেখে দাও। গসাগু সমান আমরা দেখছি 12 বলছে, আর গুণফল বলছে 4032। এবার 12 দিয়ে তুমি যদি কাটো তাহলে নিশ্চয়ই লসাগু বেরিয়ে যাবে। বলবা দাদা যে 3 বারং 36, 4 থাকছে, আবার হচ্ছে 3 বারং 36 যাচ্ছে, তাহলে এখানে থাকছে হচ্ছে কত 7 থাকছে, আর 6 বারং 72, বলে তো 336 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে খুব ইজি ছিল। চলো দেখো এই একটা অঙ্ক, এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019-এর প্রশ্ন। বুঝতে পারছো তো যে আমি কি মানে যেভাবে তোমাদেরকে বলছি, যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? দেখো 3টি সংখ্যার অনুপাত ওরা দিয়ে দিয়েছে এত, 1:2:3। বলছে তাদের গসাগু যদি 12 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো গসাগু মানে কি, গসাগু মানে এমন একটা সংখ্যা, আমরা তো বলেই দিয়েছিলাম এইস, গসাগুকে এইচ দিয়ে ডিনোট করা হয়, মানে হাইয়েস্ট সব থেকে বড় এমন একটা সংখ্যা যেটা দিয়ে 3টেকে ভাগ করা যাবে। মানে কি, যেটা দিয়ে 3টেকেই ভাগ করা যাবে মানে কি, মানে এই সংখ্যাটা যে 3টের মধ্যেই থাকতে হবে, তাহলেই তো ভাগ করা যাবে 3টেকেই। বুঝতে পারলে বিষয়টা? তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এই 12টা 1-এর মধ্যেও আছে, 2-এর মধ্যেও আছে, 3-এর মধ্যেও আছে, তাই না? তাহলে আমরা যদি দেখো সিম্পল বোঝো, আমরা যদি প্রথমটা 1x, পরেরটা 2x, তারপরটা 3x ধরতাম, তাহলে এদের মধ্যে যেটা কমন সেটাই গসাগু। তুমি বলবে এক্সটা কমন, এক্সটা হচ্ছে গসাগু। তাহলে এই আমরা এখানে সংখ্যায় দেখলাম যে এক্স হচ্ছে গসাগু, ওরা বলছে 12, এক্স সমান 12 হলে আমাদের বলেছে বৃহত্তম, মানে 3 বারং 36 আমাদের সঠিক উত্তর। একদম ইজি জিনিস, কিন্তু এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, কেমন? 36 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো বলছে দেখো যে দুটি সংখ্যার গুণফল ওরা দিয়ে দিয়েছে কত, 2160। বলছে গসাগু যদি 6 হয় সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাতটা তোমাদের বার করতে হবে। সিম্পল, তুমি গসাগু লসাগু বার করে অনুপাতটা করবা, বেরিয়ে যাবে। সিম্পল কি করবো, আমরা ওই একই সূত্র কাজে লাগাবো। এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019-এর প্রশ্ন। আমরা জানি লসাগু ইন্টু গসাগু দাদা সমান দুটি সংখ্যার গুণফল ওরা দিয়ে দিয়েছে। এবার লসাগু তো আমরা জানি না, আমাদের সেটাই বার করে নিতে হবে। গসাগু 6, তাহলে পরে এদিকে রয়েছে গুণফল এত। 6 দিয়ে তুমি এটা কাটলে সঙ্গে সঙ্গে বলবা হচ্ছে 3 6 18, আর হচ্ছে হ্যাঁ 6 6 36, 0 মানে 360 হয়ে গেল লসাগু। আর তাহলে আমাদের বলেছে লসাগু আর গসাগু ও লসাগুর অনুপাত। আগে হচ্ছে কি, আগে গসাগু তারপরে লসাগুর অনুপাত। গসাগুটা 6 বলছে, আর লসাগু এই যে 360। একটু লেখার চেষ্টা করছি, বুঝে নাও। দেখো এটাকে কাটলে পরে 1:60, মানে 60 আসছে, 1:60। দেখো 60 অনুপাত 1ও আছে, 1:60ও আছে কিন্তু, ঠিক আছে? এইগুলো কিন্তু ঠিক করে পাতিয়ে তারপরে তুমি কিন্তু অ্যান্সার করবে। তাহলে আমাদের অপশান 3 কিন্তু এখানে সঠিক উত্তর, একেরটা নয়। দেখো পরের প্রশ্ন। আচ্ছা বলছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দিয়েছে, একটি সংখ্যা এত হলে অন্য সংখ্যা, একদম সেম সূত্রে ফেলবা, ফেলে দেখবা অ্যান্সার চলে আসবে। এটা তুমি নিজে আমাকে করে কমেন্ট করবা যে দাদা এটার এই হচ্ছে উত্তর, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করবা। দেখো একদম সেম টাইপের প্রশ্ন। কি বলছে যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে এত এত হলে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত। এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2021-এর প্রশ্ন। সেম টাইপের, ওই একটাই সূত্র তুমি মাথায় রাখবে, সেইটাই ফেলবা, ফেলে এটাও তুমি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। এই দুটো কাজ তোমাকে আমি দিলাম, ঠিক আছে? চলো দেখো এবার চলে আসি, এটা হচ্ছে কেপি কনস্টেবল মেন্স 2023-এর একটা প্রশ্ন, যে এই যে 4টে বড় বড় সংখ্যা দিয়ে বলছে এদের গসাগু নির্ণয় করো। দেখো অপশন, আমি তোমাকে একটা জিনিস বলি, পরীক্ষার সময় কিন্তু আমাদের একটাই কাজ, যে পরীক্ষককে কিন্তু আমাদের খাতা কলমে দেখিয়ে আসতে হবে না যে অঙ্কটা তুমি কিভাবে করলে। 4টে অপশান থাকবে, 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা তুমি গোল করতে পারলেই হলো। সে তুমি অপশান দেখে করো আর যেটা দেখেই করো। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, দেখো আমি তো যেভাবে শিখিয়েছিলাম সেইভাবেও করতে পারো। তাছাড়াও তুমি অপশান টেস্ট যদি করো, দেখবা সব থেকে বড় অপশানের সব থেকে বড় সংখ্যাটা কোনটা। তুমি দেখতে পাচ্ছ যে 252, তাহলে এবার দেখতে হবে যে 252 দিয়ে 4টেকেই কি ভাগ করা যায় কিনা। গসাগু বার করতে বলেছে, সঙ্গে সঙ্গে বলবো এটা তো যাচ্ছে। দেখো 252 সাথে তুমি যদি 8 আছে, মানে 4 দিয়ে গুণ করলে কি 1008 আসে, 8 10-এর 0, হ্যাঁ অবশ্যই আসছে, যাচ্ছে। তাহলে এবার 0, দেখো 252 সাথে যদি 5 গুণ করো, 5 দুগুণি 10-এর 0, হচ্ছে 25, আর 26, 2 10, আর 2 12, হ্যাঁ এটাও যাচ্ছে। তাহলে এবার দেখবো যে লাস্টেরটা যদি যায় তাহলে এইটাই হবে সব থেকে ছোট এমন একটা সব থেকে বড় এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা দিয়ে সবাইকে ভাগ যায়।
দেখো 2 আছে, 4 আনতে হবে। তাহলে তুমি এখানে বলবা 2 এর সাথে 7 গুণ করে 4 আসে। এইভাবে তোমাকে কিন্তু ব্রেনটাকে কাজে লাগাতে হবে। 7 দুগুণে 14, 4 বেশ 35, 36-এর 6, 3 আর এদিকে 14 আর 3 17। বাহ! তার মানে সব কটাকেই যাচ্ছে, মানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল 252। 252ই হলো সবথেকে বড় সংখ্যা, যে কিনা এই 4টেকেই ভাগ করতে পারে, মানে এদের গসাগু। চলো দেখো, দেখো বলছে যে দুইটি সংখ্যা যে দুটি 13-র চেয়ে বেশি, এদের গসাগু এবং লসাগু যথাক্রমে দিয়েছে 13 এবং 273। তা বলছে ওই সংখ্যা দুইটির যোগফল কত। দেখো যা কিছুই বলুক না কেন, আমাদের ঘুরে ফিরে সেই একটাই সূত্র মাথায় রাখবা তুমি, যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুইটির গুণফল, মানে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। এই একটা সূত্র দিয়েই সমস্ত এই টপিকের সমস্ত অঙ্ক কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। সেই জন্য বলছি একটা সূত্রই তুমি মাথায় রাখবে, ঠিক আছে? আর গসাগু লসাগু যে কীভাবে বার করতে হয় সেই বিষয়টা তুমি তো শিখেই নিয়েছো। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এখানে ওরা দুটি সংখ্যার কথা বলছে, কিন্তু দুটি সংখ্যা আমরা তো জানি না, আমরা ধরলাম একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি। এবার ওরা নাকি বলছে যে গসাগু 13। এই যে গসাগু এমনই একটা সংখ্যা, আমি তো বলেইছিলাম যে গসাগু এমনই একটা সংখ্যা যে সংখ্যাটা দুটো সংখ্যার মধ্যে থাকতে হবে, মানে গসাগু এমনই একটা নাম্বার যা কিনা দুটো সংখ্যার মধ্যেই থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 13A আর এদিকে 13B। এবার দেখো তাহলে এই একটা সংখ্যায় একটা সংখ্যা, দুটো সংখ্যার গুণফল সমান লসাগু, ওরা বলছে 273, লসাগু ইন্টু গসাগু 13। ব্যাস এই 13 দিয়ে যে কোনো একটা কাটলে, এই 13 দিয়ে তুমি এটাকে কাটো, 13 দুগুণি 26, 13 অক্ষে 13। তাহলে দেখো এ ইন্টু বি সমান কি হচ্ছে 21 হচ্ছে, মানে এই যে সংখ্যা দুটো হবে তাদের গুণফল 21। মানে তুমি এখানে বলবা যে দাদা এরকম কয় জোড়া সংখ্যা হওয়া সম্ভব। দেখো আমরা করেছিলাম কিন্তু আগের প্রশ্নে, সঙ্গে সঙ্গে বলবা 1 গুণ 21 সমান হয় 21। আর একটা তুমি বলবা যে 3 গুণ 7, 3 7টা হয় 21। আর কিন্তু সম্ভব নয়, তাই না? তুমি যদি বলো যে 7 গুণ 3 সেটাও কিন্তু হয়, কিন্তু সেটা তো একই চলে আসছে, আমরা দেখেছিলাম, তাই না? তাহলে এখানে দু জোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই যে দু জোড়া হওয়া দুটোই যাচ্ছে আর কি, বুঝতেই পারছো যে একটা বিজোড় সংখ্যা রয়েছে আর এদের গসাগু 1। তাহলে এবার বলবা তুমি সঙ্গে সঙ্গে যে কোনটা নিবা। তুমি যদি বলো যে প্রথম জোড়া আমরা নেব, যে প্রথম জোড়া তুমি যদি নিতে চাও, তাহলে দেখো গসাগু তো 13, 13 গুণ 1, 13 অক্ষে 13, আর একটা 13 গুণ 21 যা হবে সেটা। কিন্তু ওরা দেখো এবার কিন্তু আমাদের কাজে লাগছে প্রথম লাইনটা, ওরা বলছে যে সংখ্যা দুইটি নাকি 13-র চেয়ে বেশি। 13-র চেয়ে বেশি মানে আমরা প্রথম জোড়া নিতে পারবো না, দ্বিতীয় জোড়া আমাদের নিতে হবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা 3 13 39 একটা সংখ্যা, আর একটা 7 13 91 আর একটা সংখ্যা। এবার আমাদের একটু লিখতে দেখো প্রবলেম হচ্ছে, বুঝে নাও। 39 আর 91, 7 13 91। তাহলে এবার দেখো আমরা, ওরা বলছে যে সংখ্যা দুটির যোগফল যোগ করো। দেখো 90 আর 30 যোগ করলে হয় 120, 9 আর 1 10, 130 কোথায় রয়েছে অপশন তুমি যদি লক্ষ্য করো, দেখো অপশন 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? চলো কি বলছে যে 8 24, 36 আর 54 লসাগু কত। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, তুমি এখানে দেখতেই পাচ্ছ যে দাদা 8টা কিন্তু 24-এর মধ্যে ঢুকে রয়েছে, তাহলে আমাদের 8টা নেওয়ার আর কোনো প্রয়োজনই নেই। তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা 24কে নেব, আর 36কে নিলাম, আর এদিকে 54কে নিলাম, নিয়ে তুমি সিম্পল যেভাবে করো সেভাবেই এইভাবেও করতে পারো, একদম ইজিভাবে। তুমি 3 দিয়ে যদি দাও, বলবা 3 8 24, 3 12 36 হচ্ছে, আর এদিকে 3 18 54। এবার দেখো তুমি 2 দিয়েও দিতে পারো, সবাইকে যাচ্ছে তাই না, যেহেতু সবাইকে যাচ্ছে আমরা 2 দিয়েই দেবো। তাহলে 4 দুগুণি 8, এদিকে 6 দুগুণি 12, এদিকে 9 দুগুণি 18। এবার দেখো আবার 2 দিয়ে দিতে পারো, 2 হচ্ছে, 3 হচ্ছে, এদিকে 9 হচ্ছে। দেখো নিজে তুমি যখন করবা না তখন বেশি সময় লাগবে না, ঠিক আছে? লসাগু ক্ষেত্রে যে কোনো দুটো ভাগ গেলেই হয়। এবার দেখো 3 দিয়ে একটু লিখতে চাইছি, দেখো 3 দিয়ে দিলে এখানে 2 নামলো, 3 অক্ষে 3, 3 তিরিকে 9। ব্যাস এবার সবাইকে গুণ করে দাও, তাহলে পরে আমাদের লসাগু বেরিয়ে যাবে। তুমি বলবা 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 3 12 36, 36 দুগুণি 72, 3 72 কত? তুমি বলবা 3 72, 3 72 মানে 3 7 21, 210, 3 দুগুণি 6, 210 আর 6 216। চলো আমাদের অপশান 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা একদম সিম্পল একটা প্রশ্ন, বলছে যে দুইটি সংখ্যার গসাগু আর লসাগু ওরা যথাক্রমে দিয়ে দিয়েছে 32 আর তোমার হচ্ছে 1760, বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। একদম ইজি টাইপের প্রশ্ন, ওই একটাই সূত্র আমি বারবার করে বলছি, ওটাই মাথায় রাখবে। তুমি এখানে থোড়ি জানো যে দুটো সংখ্যা কি কি, তুমি তো জানো না। তুমি ধরবা দাদা আমি জানি একটা সংখ্যা এ একটা সংখ্যা বি। এবার গসাগু 32, গসাগু যেটা হয় সেটা সবসময় দুটো সংখ্যার মধ্যেই থাকে, আমরা তো এটা দেখলামই। ব্যাস
এবার সেই একটাই সূত্র যে দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু ওরা বলছে 1760 ইন্টু গসাগু 32। ব্যাস, এবার তুমি যদি একটু কাটাকাটি করো, দেখো এই 32-এর সঙ্গে যে কোনো একটা কেটে গেল, এই 32 দিয়ে তুমি এটাকে কাটো, তুমি দেখো 8 দিয়ে কাটলে 4টা 32, 8 দিয়ে কাটলে 8 দুগুণি 16, 8 দুগুণি 220, 4 দিয়ে কাটলে 4 পাঁচা 20, 4 পাঁচা 20, মানে এখানে তুমি বলতে পারছো যে দাদা a ইন্টু বি সমান হচ্ছে 55। এবার দেখো কত জোড়া সম্ভব, তুমি বলবা 1 গুণ 55, তাই না? তার মানে 1 গুণ 55 মানে যদি আমরা এই জোড়াটা নিই তাহলে তুমি বলবা যে হচ্ছে একটা হচ্ছে ছোট সংখ্যাটা হচ্ছে কত 32-এর সাথে 1-এর সাথে 32 গুণ মানে 32 হচ্ছে, অপশানে দেখবা 32 নেই, আমি আর তুললাম না। তাহলে আর এক জোড়া কি হচ্ছে, তুমি বলবা দাদা 5 11 55, 5 11 55, ঠিক আছে, তাও তো 55 হচ্ছে। তাহলে ক্ষুদ্রতম বলছে মানে 5-এর সাথে 32 গুণ করে তুমি বলবা, একটু লিখতে খুব প্রবলেম হচ্ছে, 5-এর সাথে 32 গুণ করে বলবা যে 3 5 15 মানে 150, 5 দুগুণি 10, 150 আর 10 160, এই যে অপশানে রয়ে গেছে আমাদের অপশান 1, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? চলো দেখো, একদম এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা দেখেছি। বলছে দেখো প্রথম দিনে আমি কিন্তু করিয়েছিলাম, বলো এটা নিজে করা উচিত। বলছে যদি 65 এবং 117-র গসাগু যদি এত হয়, মানে গসাগু যদি এটা হয়, তা বলছে এম এর মান কত। দেখো আসলেই কি 65 আর 117-র গসাগু এইটা? আমরা কি জানি 65 আর 117-র গসাগু কত? তুমি সঙ্গে সঙ্গে বলবে দা 13 ঘরের নামটা পড়লে আমাদের মনে পড়ে গেল, 5 13 হয় 65, আর হচ্ছে 13 ইন্টু 9, 9 13 100। উফ, লিখতে না খুব প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, 9 13 117, তাই না? তাহলে যেটা কমন থাকে সেটাই হচ্ছে গসাগু। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবো আমরা গসাগু পেয়েছি 13, কিন্তু ওরা বলছে না না গসাগু 13 নয়, গসাগু হচ্ছে এইটা, এই যে 65 m মাইনাস 117, তাই না? তাহলে সঙ্গে দেখো বারবার আমাকে ভিডিও কাটতে হচ্ছে এই লেখার কারণেই, বুঝতে পারছো? তাহলে এখানে তুমি দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা, ব্যাকেট ফ্যাকেট উড়িয়ে দাও, তুমি বলবা দেখো আমাদের এম এর মান বার করতে হবে, মানে সব আস্তে আস্তে এই দিক থেকে আমাদের এই দিকে 5 করে দিতে হবে। তাহলে এটা মাইনাস 117 এই পাশে এসে প্লাস 117 ইন্টু 13 মানে প্লাস 13, মানে তুমি বলবা এটা যোগ করলে হচ্ছে কত 20 30 130, একবারে করে দিলাম কিন্তু, হ্যাঁ 130 সমান 65 এম। তাহলে এম এর মান বার কত, দেখো 65 দিয়ে এটা কাটলে 2 হচ্ছে, 65 দুগুণই হচ্ছে 130, সঙ্গে সঙ্গে বলবা এম সমান কত 2, 2 কোথায় রয়েছে, অপশান 1 রয়েছে। ইজি টাইপের প্রশ্ন ছিল। চলো পরের প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন, দেখো কি বলছে। বলছে 5টি ঘন্টা একসঙ্গে টোল দেওয়া শুরু করে এবং যথাক্রমে 2 4 6 8 10 সেকেন্ডের ব্যবধানে টোল দেয় আর কি। তারা মানে কি টোল দেওয়া মানে বাজে আর কি, মনে করো, ঠিক আছে, রিং দেয়। তা বলছে 30 মিনিটে তারা একসঙ্গে কতবার টোল দেবে বা কতবার টিং করে উঠবে। দেখো একটা সিম্পল একটা জিনিস বুঝলে পরেই তুমি অ্যান্সারটা করতে পারবে। বলছে 5টা ঘন্টা, একটা ঘন্টা কেবলই বাজলো, তার 2 সেকেন্ড পর আরেকটা বাজছে, তার 4 সেকেন্ড পর আরেকটা বাজছে, 6 সেকেন্ড পর আরেকটা বাজছে, 8 সেকেন্ড পর আরেকটা বাজছে, 10 সেকেন্ড পর আরেকটা বাজছে, মানে এইভাবে এই সময়ের ব্যবধানে তারা বাজছে। তাহলে তুমি বলো তো কত সময় পর তারা সবাই একসাথে বাজবে আবার? তাহলে তুমি বলো এখানে কি করতে হবে, সঙ্গে সঙ্গে বলবো দাদা এখানে লসাগু বার করতে হবে এদের। লসাগু বার করে যেটা পাবো আমরা বলতে পারবো যে এই সময়ের ব্যবধানে সবাই একসঙ্গে একবারেই বা একসাথেই বাজবে। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা, দেখো এদের লসাগু করতে গিয়ে তুমি কিন্তু সবাইকে নিবা না, 2 তো 4-এর মধ্যে লুকিয়ে আছে, তাই না? আর 4 তো 8-এর মধ্যে লুকিয়ে আছে, 4 এটাও বাদ হয়ে গেল, মানে এই 3টে সংখ্যার লসাগু বার করলে পুরোটার লসাগু আমাদের বেরিয়ে যাবে 6 8 10। একটু লেখার চেষ্টা করছি, খুব প্রবলেম হচ্ছে। 6 8 10, দেখো সিম্পল লসাগু করো, 2 দিয়ে করলে এদিকে 3 হচ্ছে, 4 হচ্ছে, আর এক্ষেত্রে হচ্ছে কত 5 দুগুণি 10 হচ্ছে। দেখো আবার যাই আর যায় না, একসঙ্গে এবার তুমি গুণ করে দাও। দেখো 3 দুগুণি 6, 4 ছক 24, 5 24 অঙ্ক কত, 5 24 অঙ্ক হচ্ছে 120। তাহলে 120, ভালো করে বোঝো, 120 সেকেন্ড পরে গিয়ে তারা সকলে আবার একসঙ্গে টং করে বাজবে সবাই 5টা ঘন্টায়। তাহলে 120 সেকেন্ড মানে 2 মিনিটে, তাহলে 2 মিনিটে তারা একবার বাজবে। তাহলে 30 মিনিটে তারা কতবার বাজবে, তুমি বলবা যে 2 মিনিটে যদি একবার বাজে, 30 মিনিটে দাদা 15 বার বাজবে। তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর আমাদের 15 + 1 16 হয়ে যাবে। অপশান 1 আমাদের সঠিক উত্তর হবে। কেন দাদা 1 যোগ হবে, কারণ 5টি ঘন্টা একসঙ্গে টোল দেওয়া শুরু করে,
প্রথমে কিন্তু শুরু করেই দিয়েছে, তারপরে গিয়ে আবার বাজছে। দেখো একসঙ্গে বাজলো, বাজার পরে গিয়ে 4 মিনিট মানে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড পরে টোল দেওয়া শুরু করছে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবা, যেটা বেরোবে তার সঙ্গে 1 যোগ করে তুমি হচ্ছে যেটা আসবে সেটা অ্যান্সার করবা। ঠিক আছে, যদি এরকম লেখা থাকে যে 5টি ঘন্টা একসঙ্গে টোল দেওয়া শুরু করে, ঠিক আছে, শুরু করে দেওয়া থাকে, ঠিক আছে, এটা জানতে, এটা কিন্তু মাথায় রাখবা, খুব ভালো একটা তথ্য। অনেকে কিন্তু ওটা করে না, ভুল করে আসে। দেখো কি বলছে, যে 2টি মৌলিক সংখ্যা এক্স আর ওয়াই হচ্ছে 2টি মৌলিক সংখ্যা, বলছে এর সর্বনিম্ন সাধারণ গুণফল তোমার হচ্ছে এত দেওয়া আছে, তা বলছে যে এইটা সমানের মান কি হবে। দেখো সিম্পল বোঝো যে এদের সর্বনিম্ন সাধারণ গুণফল দেওয়া, মানে এটা বলেই দিয়েছে যে লোয়েস্ট তোমার হচ্ছে এলসিএম বলে তো লোয়েস্ট কমন মাল্টিপ্লিকেশন, তাই না? তাহলে এলসিএম দেওয়া আছে। এবার এলসিএম মানে কি, এলসিএম লসাগু মানে কি, দুটি সংখ্যার গুণফল, যেহেতু মৌলিক সংখ্যা দুটি, তাহলে দুটো মৌলিক সংখ্যা তুমি এটাকে ভাঙবে এইভাবে। দেখো 200, একটু কষ্ট করে বুঝে নাও, হ্যাঁ, 253কে বারবার আমাকে ভিডিও কাটতে হচ্ছে এই জন্য। 11 দিয়ে তুমি যদি ভাঙাও, দেখো 11 দিয়ে ভাগ করা যাচ্ছে, 11 দুগুণি হচ্ছে 22, 3 11 33, মানে একটা 11 এটাও মৌলিক, 23 এটাও মৌলিক, দুটো মৌলিক সংখ্যা বেরিয়ে গেল। এবার বলছে এইটুকু দেখো যে এক্স ওয়াইয়ের থেকে বড়, ঠিক আছে, তার মানে এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয়, তার মানে ওয়াইটা ছোট হবে, ওয়াইটা এটা হবে, ওয়াই হবে 11টা আর এক্স হবে 23এরটা। এবার 2y মাইনাস এক্স, 2y মানে 11 দুগুণি 22 মাইনাস এক্স সমান 23 ধরলাম, পেয়েছি। তাহলে এখানে -1 আমাদের উত্তর, কিন্তু ভালো করে মাথায় রাখবা, অপশান 2 কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে। চলো কষ্ট করে আর 2-3টে অঙ্ক আছে, একটু দেখে নাও। দেখো পরে প্রশ্ন, দেখো খুব ভালো একটা প্রশ্ন, একদম ইজি। বলছে 91, 117 আর এদিকে এক্স রয়েছে, এই 3টে সংখ্যা। বলছে এদের গসাগু এবং লসাগু দিয়েছে ওরা, বলছে গসাগু 13 আর লসাগু যদি এটা হয়, তাহলে এক্সের সর্বনিম্ন মান কত। সিম্পল, তুমি আমায় একটা জিনিস বলো, গসাগু 13 মানে কি, 3টে সংখ্যা আছে আর গসাগু 13, তার মানে এক্সের জায়গায় এক্সের সাথে 13 তো থাকবেই, এটা তো শিওর, তাই না? এবার 13-র পরে কত কি থাকবে না থাকবে সেটা আমাদের বার করতে হবে। এবার দেখো প্রথমে তুমি এটা দেখো, 91 13-র ঘরে নামতা বলে বলবা 7 রং 91, মানে এটাকে ভাঙলে পরে 13 গুণ 7 পাচ্ছি আমরা। আর এই যে 117কে তুমি যদি 13 দিয়ে ভাঙাও, তুমি বলবা এটাকে ভাঙায় 9 13 117, তুমি বলবা যে 13 ইন্টু 9 117। আর এখানে যেটা এক্সের জায়গায় যেটা হবে সেটা 13 ইন্টু এক্স হবে, কিছু একটা হবে, আমরা জানি না, একটু লিখতে খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক দেখো, তাহলে এখানে তুমি বলবা 13 তো কমন রয়েছে, যেটা কমন থাকে লসাগুর ক্ষেত্রে সেটা একবার বসা, যেগুলো কমন নেই সেগুলো সবার গুণফল। এবার তুমি আমায় বলো, এখানে দেখো 9টা নিলাম, 7টা নিলাম, আর এখানে এক্সের জায়গায় এমন একটা কি সংখ্যা নেব যাদের গুণ করলে পরে এককের ঘরে 5 আসবে। লসাগু মানে কি, এই যে যেটা কমন থাকে সেটা নেব, আর বাদ বাকি যেগুলো কমন নেই সেগুলো সবাই নিয়ে গুণ করলে পরেই লসাগু বেরিয়ে যায়, তাই তো? এই তো 3টে সংখ্যা তো। এবার তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এককের ঘরে 5 আসে মানে এক্সের জায়গায় 5 নিতে হবে। এক্সের জায়গায় 5 আছে কোথায়, দেখো, মানে ইউনিটের ঘরে 5 আছে কোথায়, এটা কিন্তু তুমি কিছু করলে না, ইউনিট ডিজিট অ্যাপ্লাই করে দিলা, সঙ্গে সঙ্গে 65 অ্যান্সার হতে বাধ্য। বুঝতে পারলে বিষয়টা? চলো পরের প্রশ্নটা কি বলছে, যে কোনটি সর্বনিম্ন সংখ্যা যা দ্বিগুণ হলে পরে তোমার এই 12, 18, 21 আর 30 দ্বারা বিভাজ্য হবে। মানে এমন একটা সংখ্যা রয়েছে যে সংখ্যাটা দ্বিগুণ করলে নাকি এই সবগুলো দ্বারাই বিভাজ্য হবে। সর্বনিম্ন সংখ্যার কথা বলেছে, লোয়েস্ট মানে লসাগু। তাহলে আমরা এখানে কি করব, সংখ্যাগুলোর লসাগু বার করব। সঙ্গে সঙ্গে তুমি বলবা 12 মানে 3 গুণ 4, 3 4 12, 18 মানে 3 গুণ 6, 21 মানে 3 গুণ 7, আর এদিকে 30 মানে হচ্ছে 3 গুণ 10, তাই না? তাহলে দেখো 3 সবার মধ্যে আছে, 3 তুমি নিয়ে নিলে। এবার মৌলিক সংখ্যা রয়েছে যেটা, সেটা বাদ দাও। দেখো মৌলিক সংখ্যা দিয়ে তোমাদের কি করতে হয়, মৌলিক সংখ্যা থাকলে পরে সেটা গুণ করতে হয়। দেখো 10 আর এদিকে থাকলো 6 আর এদিকে 4, 10 6 4 লসাগু 60, তাই না? 60 হচ্ছে। আর তাহলে তুমি এখানে বলতে পারবা যে দাদা 60-এর সঙ্গে যদি 7 গুণ করো 6 7 42, 420 ইন্টু 3। দেখো 420-র সাথে 3 গুণ করলে তুমি বলবা 3 4 12, 1200, 3 দুগুণি 6 মানে 1260। 1260 আমরা কি পেলাম, যে সংখ্যাটা দ্বিগুণটাই যেখানে বলে দিয়েছে যে সর্বনিম্ন সংখ্যা যার দ্বিগুণ এত এত দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটার দ্বিগুণটা কিন্তু এত দ্বারা বিভাজ্য। আমাদের চেয়েছে যে সর্বনিম্ন সংখ্যাটা কোনটা। দেখো তাহলে n 2 দিয়ে তুমি যদি কাটো তাহলে n সমান বেরোবে 6 দুগুণি 12, 3 দুগুণি 6 0, মানে 630 আমাদের সঠিক উত্তর। কিন্তু বিষয়টা বুঝলে? অপশান
3 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো আমরা ম্যাথ প্র্যাকটিস করে না, লসাগু গসাগুর, এর বাইরে আর তোমাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে না, এইগুলোই তুমি বারবার হুড়িয়ে প্র্যাকটিস করবা, কেমন? আর এবার চলো আমরা জিআই থেকে বেশ কিছু প্রশ্ন আলোচনা করে নেবো পিবিআরসিএস প্রশ্নের পাশাপাশি। আগের দিন আমরা দিক নির্ণয় এই যে টপিকটা কয়েকটা প্রশ্নর সাথে আমরা কনসেপ্টটা দেখেছিলাম, তা আজকে আমরা এই ভিডিওতে দেখব 12টা পিবিআরসিএস প্রশ্ন পেয়েছি আমি 2018 থেকে 23 পর্যন্ত যে পুলিশের এক্সাম হয়েছিল সেখান থেকে আমি 12টা প্রশ্ন পেয়েছি, আর 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। এই 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তুমি অবশ্যই প্র্যাকটিস করবা। যদি 5টাই তুমি সঠিক উত্তর করতে পারো তাহলে নিজেকে ধরে নিবা যে হ্যাঁ দাদা এই চ্যাপ্টারটা তোমার কমপ্লিট, এখান থেকে যা প্রশ্নই আসুক না কেন তুমি সেগুলো করতে পারবে। চলো আগে পিবিআরসির প্রশ্নগুলো দেখে নিই। দেখো সঙ্গে সঙ্গে দিক নির্ণয় জানার সঙ্গে, মানে দিক নির্ণয়ের জিআই করার সঙ্গে সঙ্গে তুমি এইগুলো লিখে নিবা, ইস্ট ওয়েস্ট, ওপরে নর্থ আর নিচে সাউথ। বেশ ভালো কথা। বলছে এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, বেশ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বলছে সে প্রথমে আর কি ঘড়ির কাঁটার অভিমুখে, মানে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি ঘোরে। আচ্ছা ঘড়ির কাঁটা কোন দিকে চলে, তুমি তো বলতেই পারছো যে ঘড়ির কাঁটা এরকম চলে, তাহলে 100 ডিগ্রি মানে এই 90 আসলো, সামান্য একটু যাবে, এই জায়গাটায় হচ্ছে 100 ডিগ্রি। বিষয়টা বুঝতে পারলে? বলছে এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে 145 ডিগ্রি ঘুরে যায়। 145 মানে তুমি বোঝো, দেখো 90কে অর্ধেক দিয়ে ভাগ করলে কী হয়, 90কে অর্ধেক দিয়ে ভাগ করলে 45 পাওয়া যায়। তাহলে এখান থেকে যদি এই পর্যন্ত যায় তাহলে সে 90 ডিগ্রি গিয়েছে, আর 45 মানে এদিকে 35 পর্যন্ত যাবে, তুমি 45 যাবে, তাই না? 90 আর 45 হচ্ছে তোমার 135। তাহলে এখানে তুমি বলবা কোন দিকে সে এখন মুখ করে আছে, এ এখন কোন দিকে মুখ করে আছে, তুমি বলবা দাদা উত্তর পূর্ব দিকে সে এখন মুখ করে আছে। বিষয়টা বুঝতে পারলে একদম ইজি ছিল। সঙ্গে সঙ্গে অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরের জিআইটা কি বলছে, সঙ্গে সঙ্গে তুমি এরকম দাগ দিয়ে লিখে নিবা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। বলছে যদি এ বি এর দক্ষিণ দিকে, আচ্ছা বেশ ভালো কথা, এ যদি বি এর দক্ষিণ দিকে থাকে তাহলে তুমি এখানে ধরে নাও যে বি রয়েছে উত্তরে, তাহলে পরে তুমি এখানে বলতে পারবা যে এ বি এর দক্ষিণে রয়েছে। বিষয়টা বুঝতে পারলে বলতে পারবা, তুমি অবশ্যই বলতে পারবা যে এখানে তুমি বলতে পারো না যে এ বি এর দক্ষিণ দিকে, এবং সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকে। সি বি এর পূর্ব দিকে তুমি এখানে ধরলা সি দাঁড়িয়ে থাকে। বলছে তারপর দেখো বলছে তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে, এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে, এ সি এর কোন দিকে বলো। যখনই যেটা সময় উত্তর, এখানে একটা তুমি মাথায় রাখবা, যার কাছ থেকে উত্তর বার করতে বলছে সি এর কোন দিকে, তাকে তুমি কেন্দ্রবিন্দু ধরে নেবা। বিষয়টা বুঝতে পারলে? ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তাহলে সি এর কোন দিকে, সঙ্গে সঙ্গে বলবা সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? একটু কষ্ট করে বুঝে নাও, আমি ভালো করে লিখতে পারছি না তাই। দেখো পরের প্রশ্নটা কি বলছে, সঙ্গে সঙ্গে তুমি দাগ টানো, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। বেশ, বলছে এ দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর, দক্ষিণ দিকে এই পর্যন্ত আসলো, মনে করো 2 কিমি, 2 কিমি হাঁটার পরে ডান দিকে ঘোরে এবং 5 কিমি হাঁটে। দেখো সবসময় তুমি এই ব্যক্তিটাকে, মানে এ ব্যক্তিটাকে নিজেকে দাঁড় করিয়ে দাও, তুমি এখন দক্ষিণ দিকে মুখ করে আছো, তোমার ডান দিক কোন দিক পড়ছে, সঙ্গে সঙ্গে বলবা তোমার ডান দিক পড়ছে তা এই দিকটাই, এই তাই তো। তাহলে এবার এইদিকে 5 কিমি হাঁটছে, 5 কিমি এতটাই মনে করো, এই যে এতটা 5 কিমি হেঁটে যায়, এরপর সে বাঁদিকে ঘুরে, তাহলে এইদিকে 5 কিমি হাঁটার পর সে বাঁদিকে ঘুরবে, মানে কোন দিকে যাবে, তুমি বলবো সঙ্গে সঙ্গে এই দিকে, বাঁদিকে 3 কিমি। ঠিক আছে, বাঁদিকে 3 কিমি হাঁটে এবং পুনরায় বাঁদিকে ঘুরে আবার 5 কিমি হাঁটে। দেখো তুমি যদি এখন এই দিক মুখ করে থাকো, তোমার বাঁদিক কোন দিক পড়ছে, এই দিকটাই পড়ছে। সেই পুনরায় 5 কিমি হাঁটলো, হাঁটার পরে তারপরে বলল এ তার যাত্রা শুরুর জায়গা থেকে এখন কোন দিকে রয়েছে। এখান থেকে শুরু করেছিল, সে এখন দক্ষিণ দিকে রয়েছে, একদম ইজি, দক্ষিণ দিকে রয়েছে। যদি বলতো দূরত্বটা কত, তখন তুমি বলতে যে এইটুকু তো 2 আর এইটুকু ওপাশে দেখছি 3, 5 কিমি দক্ষিণে। বিষয়টা বুঝতে পারলে? সঠিক উত্তর অপশান 1 আমাদের হয়ে যাচ্ছে। দেখো পরের প্রশ্নটা, সঙ্গে সঙ্গে কি করবা, এই যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগুলো তো তুমি লিখবাই, লেখার পরে এবার দেখো বলছে কি, যে লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে যায়। বেশ ভালো কথা, আমার বাড়ি ধরো এই কেন্দ্রবিন্দুতে ধরে নিবা সবসময়, আমার বাড়ি কেন্দ্রবিন্দু। এবার বেশ সে 15 কিমি পশ্চিমে যায়, পশ্চিমে এই যে 15 কিমি এখানে,
এইদিকে গেল 15 কিলোমিটার গেল। বলছে তারপর সে বাঁদিকে ঘোরে। বাঁদিক কোন দিক? তুমি যদি পশ্চিমে গেলে এবার তোমার বাঁদিক কোন দিক পড়ছে দেখো, তুমি নিজেকে দাঁড় করে দাও, তুমি এখন পশ্চিমে মুখ করে আছো, তোমার বাঁদিক কোন দিক পড়ছে, সঙ্গে সঙ্গে বলবা এই দিকে। এই দিকটা সে কত যায়? 20 কিমি যায়। বলছে সে এরপর পূর্ব দিকে 25 কিমি যায়। পূর্ব দিক কোন দিকে রয়েছে? এই যে পূর্ব দিকে সে 25 কিমি যাচ্ছে, তাই না? বেশ ভালো কথা। তোমার হচ্ছে কত কিমি দেখো, 25 কিমি মানে এইটুকু হচ্ছে 15 আর এইটুকু 10 ধরো, তাহলেই তো 25 হয়ে যাচ্ছে। এবার বলছে 25 কিমি যায় এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি যায়। দেখো এবার বাঁ দিক কোন দিক পড়ছে? এই যে এই দিকটা বাঁ দিক পড়ছে, তাই না? মানে এইদিকে তুমি মুখ করে থাকলে তোমার বাঁ দিকে দিক পড়ছে, এদিকে 20 কিমি যায়। বলছে বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে? এই আমার বাড়ি ছিল, এই যে এই জায়গা রয়েছে, তাহলে এইটুকু দূরত্ব কত? সঙ্গে সঙ্গে বলবা এই যে দেখতে পাচ্ছি দাদা এইটুকু দূরত্ব 10। কত? 10 কিমি। ব্যাস অ্যান্সার হয়ে গেল, একদম ইজি। দেখো 10 কিমি কোথায় রয়েছে? অপশান 4-এ রয়েছে। অপশান 4 সঠিক উত্তর করে নাও। পরে প্রশ্ন দেখো কি বলছে। সঙ্গে সঙ্গে দেখা মাত্রই তুমি কি করবা? এই যে দাগ টেনে নিবা একটা, নেওয়ার পরে ইস্ট, এদিকে ওয়েস্ট, এদিকে নর্থ আর এদিকে সাউথ লিখে নিলে বেশ ভালো কথা। বলছে পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত। তুমি ধরলে এইখানে রয়েছে এ বিন্দু, তা এ বিন্দুর 10 মিটার পশ্চিমে মানে তুমি বলবা যে এখানটায় হচ্ছে রয়েছে পি বিন্দু। একটু লেখার চেষ্টা করছি, বুঝে নাও। 10 মিটার, ঠিক আছে। এবার দেখো বলছে বি বিন্দুটি পি বিন্দু 2 মিটার দক্ষিণ অবস্থিত। পি এর 2 মিটার দক্ষিণে, দক্ষিণ মানে কোন দিক পড়ছে? নিচের দিকে। এইখানটায় ধরো 2 মিটার তোমার এখানে রয়েছে বি বিন্দুটি, বোঝা গেল। তারপরে বলছে যে কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে রয়েছে। আচ্ছা বি এর পূর্বে মানে এই দিকটায় 6 মিটার, তাহলে এখানে এখানে দাঁড়াও 1 মিনিট, লেখাটা হচ্ছে না। এখানে রয়েছে কিউ। এবার দেখো বলছে এবং সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে। 2 মিটার উত্তরে রয়েছে এখানে সি, তাই না? এখানে সি রয়েছে তোমার 2 মিটার উত্তরে। বেশ ভালো কথা। তারপরে বলছে 2 মিটার উত্তরে মানে তোমার কতটা উঠবে? এতটাই উঠবে, তাই না? এইখানটাই হবে, কিন্তু একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? লিখতে পারছি না তাই বলছে উত্তরে অবস্থিত। বলছে নিম্নোক্ত কোন 3টি বিন্দু একই সরলরেখায় রয়েছে? দেখো তুমি সঙ্গে সঙ্গে বলবা এই যে এইটুকু জায়গার মধ্যে দেখো এখানটায় সি রয়েছে, ঠিক আছে? এখানটায় এখানটায় এ, হ্যাঁ এখানটায় এ, এখানটায় সি বসলো, আর এখানটায় কে বসেছে? এখানটায় পি বসেছিল না? তাহলে এই একই সরলরেখায় রয়েছে কি? তুমি বলবা এ সি পি, এসিপি, এসিপি। এই দেখো অপশান 1 রয়েছে। দেখো আমি কিন্তু মানে একটু বোঝানোর চেষ্টা করলাম, এই মানে এরকম সেট আপ নিয়ে এতটা ভালো করে বোঝানো হয়তো সম্ভব নয়, তবুও আমি তোমাকে চেষ্টা করলাম বোঝানো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবা। চলো পরে প্রশ্ন দেখো। সঙ্গে সঙ্গে দেখো কি করবে, এটা হচ্ছে কলকাতা কেপি কনস্টেবল মেন্স 2023-এর প্রশ্ন। সঙ্গে সঙ্গে তুমি এই যে দাগ টেনে নেবা, ইস্ট ওয়েস্ট, উপরে নর্থ আর নিচে সাউথ। বলছে বাবুর বাড়ি রহিমের বাড়ি থেকে, কার বাড়ি থেকে? রহিম, তাহলে এটা রহিমের বাড়ি, এই একদম কেন্দ্রবিন্দু রহিম বলে লিখে নিলা, ঠিক আছে? রহিমের বাড়ি থেকে 200 মিটার উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে 200 মিটার, এই যে এখানটায়, ঠিক আছে, অবস্থিত। বলছে জোসেফের বাড়ি রহিমের বাড়ি থেকে 200 মিটার দক্ষিণ পশ্চিমে। রহিমের বাড়ি থেকেই 200 মিটার দক্ষিণ পশ্চিম, এই যে এটাও 200 মিটার। এখানে হচ্ছে জোসেফ, হ্যাঁ জোসেফকে আমি জে দিয়ে লিখলাম, আর এটা কার বাড়ি ছিল? বাবু, বলে তো বি, ঠিক আছে। দেখো বলছে তারপরে কি বলছে, গোপালের বাড়ি জোসেফের বাড়ির থেকে 200 মিটার দক্ষিণ পূর্বে। দক্ষিণ পূর্ব কোন দিকটা পড়ছে? তুমি বলবা দক্ষিণ পূর্ব মানে এই দিকটা পড়ছে, তাই না? তার মানে এখান থেকে এখন কেন্দ্রবিন্দু হয়ে গিয়ে তুমি বলবা এই সব দিকে রয়েছে, এই দিকটায় রয়েছে তোমার হচ্ছে কার বাড়ি? গোপাল, জি বলে তো গোপালের বাড়ি। বলছে তারপরে দেখো রাইয়ের বাড়ি গোপালের বাড়ি থেকে 200 মিটার পূর্বে অবস্থিত। পূর্ব মানে এইদিকে 200 মিটার, আর এদিকে রাই। বলছে বাবুর বাড়ির সাপেক্ষে রায়ের বাড়ি কোন দিক? বাবুর বাড়ি কই? এই যে, আর রায়ের বাড়ি কই? এই যে দেখো বাবুর বাড়ির সাপেক্ষে রায়ের বাড়িটা কোন দিক? বাবুর বাড়ির সাপেক্ষে মানে বাবুর বাড়ির থেকে কেউ যদি তাকায় রায়ের বাড়ির দিকে, কোন দিকে দেখাবে সে সঙ্গে সঙ্গে বলবে যে এটা তো পূর্ব আর এটা দক্ষিণ পূর্ব দিকে দেখাবে। বিষয়টা বুঝতে পারলে? আমি চেষ্টা করলাম বোঝানোর, যদিও একটু ঘিচিমিচি হয়ে গেল, হালকা করে বুঝে নাও। চলো দেখো পরে প্রশ্নটা কি বলছে, 1 মিনিট। বলছে 2 জন সৈন্য, সঙ্গে সঙ্গে তুমি আগে তো দাগটা কেটে নাও, এই ইস্ট ওয়েস্ট নর্থ আর এদিকে সাউথ, বেশ ভালো কথা। বলছে 2 জন সৈন্য এ এবং বি যথাক্রমে পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল।
আচ্ছা, যথাক্রমে মানে কি, মানে এরটা হচ্ছে প্রথম, বিটা হচ্ছে পরেরটা, মানে এ পূর্ব দিকে, এ পূর্ব দিকে, ঠিক আছে, আর বি হচ্ছে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল। বলছে তাদের দুজনকেই বলা হলো বাঁ দিকে ঘুরে পিছন ফিরুন, বাঁ দিকে ঘুরে তারপরে পিছন ফিরুন। তাহলে তুমি দেখো, তুমি নিজেকে দাঁড় করাও, তুমি এখন পূর্ব দিকে মুখ করে আছো, তোমার বাঁ দিকে ঘুরে পেছন ফিরতে বলছে, তাহলে তুমি কোন দিকে ঘুরবা? এই দিকটায় ঘুরবা, আর এদিকে পেছন ফিরবা মানে পেছনের দিকে তাকাবা, মানে মোদ্দা কথা তুমি এখন এই দিকে তাকাবা। ঠিক একই রকম বি তার বাঁ দিকে ঘুরবে, বাঁ দিকে ঘুরবে মানে এই দিকটায় ঘুরবে, ঘুরে পেছন ফিরবে মানে পেছনের দিকে তাকাবে, মানে সে এই দিকটাই দেখবে। বিষয়টা বোঝা গেল? চলো পেছন ফিরুন, তবে ডান দিকে ঘুরুন, বাঁ দিকে ঘুরুন, পিছন ফিরুন, ডান দিকে ঘুরুন, বাঁ দিকে ঘুরুন। আচ্ছা এবার দেখো, ডান দিকে ঘুরুন, আচ্ছা বাঁ দিকে ঘুরুন, পিছন, কোনটায় ছিলাম আমরা? দুজনাই কে বলা হলো বাঁ দিকে ঘুরুন, পিছন ফিরুন, তারপরে বলছে ডান দিকে ঘুরুন, ডান দিকে ঘুরুন। দেখো এর ডান দিকে কোন দিকটা? সঙ্গে সঙ্গে তুমি বলবা যে এই দিকটা ঘুরলো। এর ডান দিক কোন দিকটা পড়ছে? সঙ্গে সঙ্গে তুমি বলবা এই দিক পড়ছে, তাই না? এবার বলছে তারপরে আবার বাঁ দিকে ঘুরুন। তাহলে বাঁ দিকে যদি ঘুরতে হয়, তাহলে এবার যদি এ বাঁ দিকে ঘোরে এই দিকে তাকাচ্ছে, আর বি যদি এবার বাঁ দিকে ঘোরে এই দিকে তাকাচ্ছে। বিষয়টা বোঝা গেল? তা বলছে যে এখন এ ও বি যথাক্রমে কোন দিক মুখ করেছে। আচ্ছা আগে এ কোন দিকে? দক্ষিণ দিকে। আর তোমার হচ্ছে বি কোন দিকে মুখ করেছে? বি হচ্ছে পশ্চিম দিকে, তাই না বস? মনেই তো হচ্ছে পশ্চিম দিকে। এটা একটু দেখে নিও, ঠিক আছে? পশ্চিম দিকে হবে, এ হচ্ছে দক্ষিণ আর বি পশ্চিম। দেখো দক্ষিণ পশ্চিম আছে নাকি? দক্ষিণ পশ্চিমই তো নেই, তাহলে দক্ষিণ দিক তো হবেই এরটা, এরটা তো দক্ষিণ দিকেই হবে, তার মানে বি নিশ্চয়ই উত্তর দিকে হবে। এটা তুমি বুদ্ধি দিয়ে বুঝে নিবা। হয়তো বিটটা আমাদের একটু সমস্যা হলো, আমি বুঝতে পেরেছি এই সময় করানোর সময়, যে ওখানটায় ঘিচিমিচি হয়ে যাওয়ার সময়। যাই হোক, তুমি এখানে দেখো দক্ষিণ রয়েছে এ, আর এটা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি শিওর যে এ তো দক্ষিণ দিকে হবে, এবার বিটা কী হবে সেটা দেখো। বি যেহেতু দক্ষিণ দিয়ে যেহেতু একটাই অপশানে রয়েছে, এখানে কিন্তু অপশান 3-এরটাই মেরে দিয়ে আসবা, বুঝতে পারলে? আর তুমি এবার এটা দেখো, করে নিজে করে দেখো, আমি তো সেট আপটার জন্য ভালো করে বোঝাতে পারছি না। দেখো এই প্রশ্নটা, 1 মিনিট। আচ্ছা দেখো, কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এর প্রশ্ন। সঙ্গে সঙ্গে কী করবা, এই যে দাগ টেনে নিলা, দেখো দাগটা একটু ভালো করে টানি এই দিকে সরিয়ে, নাহলে আবার ঘিচিমিচি হয়ে যাবে। বলছে দেখো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, বেশ ভালো কথা। বলছে রাহুল বাড়ি থেকে, মনে করো এটা রাহুলের বাড়ি, এবার সে বাড়ি থেকে 15 কিমি সে পশ্চিম দিকে বাঁ দিকে ঘুরে আবার 20 মিনিট, তাহলে 15 কিমি আগে গেল পশ্চিম দিকে, 15 কিমি গেল, যাওয়ার পরে আবার সে কী করলো? বাঁ দিকে ঘুরলো, বাঁ দিকে ঘোরা মানে এই দিকে ঘুরে সে 20 গেল, ঠিক আছে? 20 যাওয়ার পর আবার সে বাঁ দিকে ঘুরে 10। দেখো এখান থেকে আবার যদি সে বাঁ দিকে ঘোরে, তাহলে এই দিকে আবার 10 যাবে, মানে এই জায়গাটায় আসবে, তাই না? 10 যাবে, কই গেল? বাঁদিকে ঘুরে 10 কিমি গেল। এরপর উত্তর দিকে 7 কিমি যাওয়ার পর, উত্তর দিকে 7 মানে একটু লেখার চেষ্টা করছি, 7, ঠিক আছে? 7 কিমি যাওয়ার পর ডান দিকে ঘুরে 5 কিমি। আচ্ছা ডান দিকে ঘুরে মানে এই দিকে 5 কিমি, দেখো এইটা ছিল 10, এইদিকে 5, মানে এই জায়গাটায় রয়েছে, এই জায়গাটায় রয়েছে। বিষয়টা বুঝতে পারলে? এই জায়গাটায় একটু আমি চিহ্ন করে দিচ্ছি স্টার মতো, এই জায়গাটায় রয়েছে। হ্যাঁ, বলছে 5 কিমি গিয়ে যাত্রা শেষ করে, ঠিক আছে? তা বলছে বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব কত কিলো? দেখো বাড়ি তো ছিল এই জায়গাটা, আর এইখানে শেষ করেছে, তাই এইটুকু দূরত্ব কত আমরা বলবো। দেখো এই টোটালটা হচ্ছে 20, তার মধ্যে 7 যদি বেরিয়ে যায়, তাহলে এইটুকু তুমি সঙ্গে সঙ্গে বলবা 13 কিমি। একদম 100% আমাদের সঠিক উত্তর 13 কিলোমিটার। অপশান 2 এখানে সঠিক উত্তর। চলো দেখো, আচ্ছা দেখো আমি 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, এই 5টা প্রশ্ন কিন্তু বস তুমি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা যে দাদা এই 5টা প্রশ্নের উত্তর কী হবে, ঠিক আছে? ভালো ভালো 5টা প্রশ্ন রেখেছি, এই 5টা প্রশ্ন তুমি নিজে করো, যেভাবে আমি শিখিয়ে দিয়েছি কনসেপ্ট, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে তুমি কিন্তু 5টা করে ফেলো। চলো এবার আমরা জিকে থেকে 5টা গুরুত্বপূর্ণ প্রিভিয়াসের প্রশ্ন আলোচনা করে নিই। তো এবার আমরা বিগত বছরের 5টা জিকে প্রশ্ন আলোচনা করব। দেখো আজকে আমরা ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2023-এর যে এক্সামটা হয়েছিল সেখান থেকে 5টা প্রশ্ন আমি তুলেছি।
সেই 5টা প্রশ্ন আলোচনা করব মানে 5টা প্রশ্ন আলোচনা করব নয়, তুমি এখানে 5টা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টপিক পাচ্ছ, সেইগুলো তুমি একটু এই যে জিকেগুলো না এইভাবেই কিন্তু পড়তে হয় প্রিভিয়াস ইয়ার্স। এইভাবে তুমি 300টা প্রশ্ন খতম করো, আর সাথে সাথে আমি তো তোমাকে দিয়ে দিয়েছি যে বেশ কিছু টপিকগুলো আমি করাচ্ছি, সেই টপিকগুলো পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, জিকে যেন কোনো চাপ নিতে হবে না তোমাকে। আমি তো বলছি জিকে ম্যাথ জিআই, আমি প্রথম দিনও বলেছি আজকেও বলছি, দেখো নিজেকে মোটিভেট রাখবা সব সময়, যে এই যে তুমি আমার 60 দিন কন্টিনিউ যেভাবে আমি যে টার্গেট আমি রেখেছি ডব্লিউবিপির জন্য, সেই টার্গেট অনুযায়ী তুমি প্রিপারেশন নাও না, নিয়ে তারপর তুমি দেখো যে দাদা আমি কতটা এগিয়ে গিয়েছি, তুমি নিজেই বুঝতে পারবা। দেখো আমরা আজকে কত 7তম দিন, এই 8মতম দিন, এর আগে আমরা 7টা ক্লাস করিনি, তুমি নিজেই বুঝতে পারছো যে আমরা কত কিছু কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। আর এদিক ওদিক ভুয়ো কান দিবা না, কোথায় কি হলো না হলো, অনেকেই কমেন্ট করছো দাদা টাকা দিয়ে চাকরি হচ্ছে আমাদের কি হবে কি হবে না, ওসব ফালতু দরবারে কান দিবা না, ঠিক আছে। মনে করবা যে যদি 10,000-এর মধ্যে যদি 2,000 সিলেকশন ভালোভাবে হয়, সেই 2,000-এর মধ্যে যেন আমার নামটা থাকে, এইটাই মাথায় রাখবা। চলো দেখো এই প্রশ্নটা এসেছিল যে মারাঠা ও কেশরী নামক 2টি পত্রিকা, এই পত্রিকা 2টি সম্পাদনা করেন কে, মানে সম্পাদক কে ছিল। সঙ্গে সঙ্গে সঠিক উত্তর কি, যে বাল গঙ্গাধর তিলক, তিনি এই মারাঠা আর কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে এবার আমরা ভারতের বিভিন্ন পত্রিকার সম্পাদক দেখে নেবো। দেখো তার এই টপিকটা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু ছোটো একটা টপিক, পরীক্ষা আসে এখান থেকে। মাথায় রাখবে হিন্দু পেট্রিয়ট, তাহলে কি বললাম, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়। দেখো ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন। দেখো এই যে এইগুলো কিন্তু অনেকে গুলিয়ে ফেলে যে দাদা মাথায় থাকে না, কি করে মাথায় রাখবো, সেই দেখো আমি কিন্তু দাগ দাগ দিয়ে দিয়েছি, আমি পুরোটা বলে নিই তারপরে তোমাকে আমি বলে দেবো যে তুমি কিভাবে মাথায় রাখবে, ঠিক আছে। দেখো অনেকেই যেগুলো খটকা লাগবে, যেগুলো তুমি মাথায় রাখতে পারবা না, সেই টাইপগুলো আমাকে শুধু মেসেজ করবা, দাদা এই বিষয়টা আমার মাথায় থাকছে না, কি করে মাথায় রাখা যায়, আমি একটা শর্টকাট ট্রিক্স তোমাকে তখনই দেখিয়ে দেবো। মাথায় রাখবে যুগান্তর পত্রিকার সম্পাদক হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক হচ্ছে কৃষ্ণ কুমার দত্ত, ঠিক আছে। সন্ধ্যা পত্রিকার সম্পাদক হচ্ছে ব্রহ্ম বান্ধব বন্দ্যোপাধ্যায়, তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক হচ্ছে অক্ষয় কুমার দত্ত। চলে আসি বন্দে মাতরম। দেখো বন্দে মাতরম পত্রিকার সম্পাদক হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ, বেঙ্গলি পত্রিকার সম্পাদক হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক জেমস অগাস্টার হিকি, অমৃতবাজার শিশির কুমার ঘোষ, ঠিক আছে। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক রাজা রামমোহন। এখানে যেগুলো দেওয়া সেগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, সবগুলোই পড়বে, কোনোটা আবার যেন বাদ ছেড়ে দিও না, এর মধ্যে যেন আবার বাছাই করতে লেগে যায় না। মাথায় রাখবে সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত, দিগদর্শন সমাচার দর্শন পত্রিকার সম্পাদক স্যার জন মার্সম্যান, ঠিক আছে। আল হিলাল পত্রিকার সম্পাদক মৌলানা আবুল কালাম আজাদ। চলে আসি, আর কয়েকটা রয়েছে আমরা দেখে নেব। দেখো নবযুগ ধূমকেতু পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম, সবুজ পত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী, ভারতীয় পত্রিকার সম্পাদক হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তথ্য হচ্ছে কৌমুদী পত্রিকার সম্পাদক শিবনাথ শাস্ত্রী, সন্দেশ পত্রিকার সম্পাদক সুকুমার রায়, আর্য দর্শন পত্রিকার সম্পাদক যোগেন্দ্রনাথ বিশ্বভূষণ। চলো এবার দেখো তুমি কি করে মাথায় রাখবে, আমি ভালো করে বলছি মাথায় রাখবে। দেখো মাথায় রাখবে হিন্দু হরি মানে হিন্দু আর হরি দিয়ে মাথায় চলে আসবে তোমার যে হিন্দু পত্রিকা হরিশচন্দ্র, বোঝা গেল। ইন্ডিয়ান মিরর কেশর মানে চুল, চুল আয়না কেশব, ঠিক আছে। মিরর কেশর, মাথায় রাখবে চুলের কথা মাথায় পড়লে আয়নায় দেখি, ইন্ডিয়ান মিরর হয়ে গেল কেশবচন্দ্র সেন। জুভু জুতে যুগান্তর, ভূতে ভূপেন্দ্রনাথ, ঠিক আছে। ভূ সঞ্জীবনী কৃষ্ণ কুমার দত্ত। দেখো সঞ্জীবনী জীবন কৃষ্ণ, ঠিক আছে, মাথায় রাখবে। সন্ধ্যা বান্ধব, এইভাবে মাথায় রাখবে, সন্ধ্যা বান্ধা বন্ধব ব্রহ্মবান্ধব, ঠিক আছে, ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়। তথ্য দত্ত, কোন দত্ত, অক্ষয় কুমার দত্ত, মাথায় রাখবে। তত্ত্ববোধিনী দত্ত, অক্ষয় কুমার দত্ত। বন্দে বিন্দু, বন্দে মানে বন্দে মাতরম, বিন্দু মানে অরবিন্দু, বোঝা গেল। এইভাবে কিন্তু মাথায় রাখবে। দেখো চলে আসি পরের পয়েন্ট, এখানে মাথায় রাখবে যে বেঙ্গলি সুরে হিকি গ্যাজেট বাজায় শিশি, ঠিক আছে। বেঙ্গলি সুরে হিকি গ্যাজেট বাজায় শিশি, তাহলে বেঙ্গলি সুরে মানে বেঙ্গলি পত্রিকা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হিকি গ্যাজেট বাজায়, হিকি গ্যাজেট মানে হিকি অগাস্টার হিকি, বেঙ্গলি গ্যাজেট, বাজায় শিশি, বাজায় মানে বাজায় থেকে মাথায় রাখবে যে বাজায় বাজার, অমৃতবাজার শিশির কুমার ঘোষ, ঠিক আছে।
দেখো মোদি মোহন, মোদি সংবাদ কৌমুদি মানে তুমি যেভাবে দেখো, এটা হচ্ছে আমি বলছি যে তুমি যেভাবে মাথায় রাখতে পারো সেইটাই তুমি ধরে রাখবা। দেখো মোদি মোহন মানে, মোদি মানে সংবাদ কৌমুদি, মোহন রাজা রামমোহন, ঠিক আছে। প্রভাত চন্দ্র, এটা মাথায় রাখবে, প্রভাত চন্দ্র, প্রভাত একটা মানে দিনের একটা পক্ষ আর কি, প্রভাত চন্দ্র, ঠিক আছে, এর সাথে একটা মিল আছে। প্রভাত চন্দ্র মানে সংবাদ প্রভাকর, যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। দেখো দিকজন, দিকজন, ঠিক আছে, দিকজন, দিক মানে দিক দর্শন, সমাচার দর্শন, জন, জন মানে জন মার্সম্যান। দেখো এইভাবে তুমি পড়লে না, যখন প্রশ্ন আসবে এমসিকিউ থাকবে, তুমি আরামসে অ্যান্সার করতে পারবে। দেখো আল আবু, আলে আল হিলাল, আবুল কালাম আজাদ, ঠিক আছে, আবুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ। দেখো নবকেতু কাজী, নবকেতু কাজী মানে নবযুগ, ধূমকেতু, কার লেখা? কাজীর লেখা, মানে কাজী নজরুল ইসলামের, মানে লেখা তো নয়, সম্পাদক ছিলেন আর কি। সবুজ পত্র, পত্র প্রমথ, পত্র প্রমথ ভারতী ঠাকুর, পত্রকে প্রমথ চৌধুরী, ভারতী ঠাকুর বলে তো দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্বমোদী শিবনাথ, যখনই বলবে তত্ত্ব কৌমুদী শিবনাথ শাস্ত্রী। সন্দেশ খাই সুকুমার, সন্দেশ পত্রিকার সম্পাদক সুকুমার, সন্দেশ খাই সুকুমার আর্যভূষণ নিয়ে। মাথায় রাখবে যে পত্র প্রমথ ভারতী ঠাকুর, তত্ত্বমোদী শিবনাথ, সন্দেশ খাই সুকুমার আর্যভূষণ নিয়ে, সন্দেশ সুকুমার আর্যভূষণ। আমি একটা ছোট্ট করে একটা তালমিল করার চেষ্টা করলাম মেলানোর জন্য, এবার তুমি তোমার মানে যেভাবে তুমি মাথায় রাখতে সেটা পড়বা, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? এসেছিল সঠিক উত্তর কেরল রাজ্যে অবস্থিত বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার। দেখো যদি বলে যে ইসরো স্যাটেলাইট সেন্টার কোথায় অবস্থিত? কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে, ঠিক আছে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এটা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত। বিক্রম সারাভাই স্পেস সেন্টার দেখলাম কেরালার কোন জায়গাটায়, জায়গাটার নাম মাথায় রাখবে তিরুবনন্তপুরম, ঠিক আছে। স্পেস বলেছে অ্যাপ্লিকেশন সেন্টার, ঠিক আছে, স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার যেটা গুজরাটের আহমেদাবাদে রয়েছে। ইসরো বলছে টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক, যেটা কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে রয়েছে। এগুলো যে কটা তুলে দিয়েছি সে কটাই পড়বা, আর যদি এই টপিক থেকে আসে প্রশ্ন, এর বাইরে থেকে আসবে না। মাথায় রাখবে যে ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল কমিউনিকেশন ইউনিট, এটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদে রয়েছে। এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। লিকুইড প্রোপালসন সিস্টেম সেন্টার, কি বললাম? লিকুইড প্রোপালসন সিস্টেম সেন্টার হচ্ছে, এটাও কেরালার তিরুবনন্তপুরমে রয়েছে। চলো পরের প্রশ্ন, আর একটা প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স মানে সর্বোচ্চ সময়সীমা কত, সেটা তোমাকে জানতে হয়েছে যে 65 বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স বা সর্বোচ্চ সীমা। তা মাথায় রাখবে, দেখো পুরোটা আমি তুলে দিয়েছি এই বয়স সম্পর্কে, যে সংসদের যারা আছেন তাদের যে বয়স সম্পর্কে যেগুলো আসে সেগুলো মাথায় রাখবে। রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এদের নিয়োগের মানে কি সর্বনিম্ন বয়স হচ্ছে 35 বছর বয়স, ঠিক আছে। তাহলে রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এদের নিয়োগের সর্বনিম্ন বয়স কত? 35 বছর। মুখ্যমন্ত্রী, মাথায় রাখবে মুখ্যমন্ত্রী, লোকসভার স্পিকার, ঠিক আছে, লোকসভার যে সমস্ত সদস্য আছে তাদের, লোকসভার স্পিকার, সদস্য, এমএলএ, এই মানে সমস্ত পদের জন্য নিয়োগের সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর। মাথায় রাখবে মুখ্যমন্ত্রী, লোকসভার স্পিকার, লোকসভার সদস্য, এমএলএ হতে গেলে তোমাকে সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর। মাথায় রাখবে যে রাজ্যসভার সদস্য হতে গেলে তোমাকে সর্বনিম্ন বয়স হতে হবে কত? 30 বছর হতেই হবে, তবেই তুমি রাজ্যসভার সদস্য হতে পারবা। বুঝতে পারলে? চলো আর কয়েকটা পয়েন্ট আছে দেখো। মাথায় রাখবে যে পঞ্চায়েত, পৌরসভার সদস্য হতে গেলে তোমাকে সর্বনিম্ন 21 বছর বয়স হতেই হবে। তারপরে দেখো যে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, ইউপিএসসি সদস্য, ঠিক আছে, এই সমস্ত পদের সর্বোচ্চ বয়সসীমা মানে অবসর বয়স সীমাটা হচ্ছে তোমার কত? 65 বছর বয়স পর্যন্ত। দেখলাম তার মধ্যে এটা চলে এসছে দেখো পরীক্ষায়, যে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স সীমা সেটা হচ্ছে 65 বছর। তুমি মাথায় রাখবে অ্যাটর্নি জেনারেলও তাই, ক্যাগেরও তাই, ইউপিএসসি সদস্যরও তাই, ঠিক আছে। দেখো হাইকোর্টের বিচারপতি, অ্যাডভোকেট জেনারেল এদের অবসর গ্রহণের বয়সসীমা 62 বছর বয়স পর্যন্ত কিন্তু মাথায় রাখবে। আর প্রধানমন্ত্রী অবসর বয়সে কোনো নির্দিষ্ট সীমাকাল নেই, এটাও মাথায় রাখবে, ঠিক আছে, পরীক্ষা আসতেই পারে। চলো পরের প্রশ্ন দেখে নি। দেখো বলছে প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? তাহলে লোকসভায় বাজেটের কথা বলছে, বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এবার এই বাজেট থেকে যে টাইপের প্রশ্ন পরীক্ষায় হতে পারে বেশ কিছু তথ্য আমি তুলে দিয়েছি, একটু মাথায় রাখার চেষ্টা করবে। দেখো বাজেট নথিগুলি মোট ব্যয়কে
পরিকল্পনা এবং অপরিকল্পনা ব্যয় শ্রেণীবদ্ধ করে। পরীক্ষা আসবে যে বাজেট নথিগুলি মোট ব্যয়কে ড্যাশে শ্রেণীবদ্ধ করে, পরিকল্পনা ব্যয় এবং অপরিকল্পনা ব্যয় দুটোতেই শ্রেণীবদ্ধ করে, মাথায় রাখবে। চলো, রাজস্ব প্রাপ্তিগুলি হলো অপুনরুদ্ধারযোগ্য, কারণ সেগুলি সরকারের উপর দাবি প্রয়োগ করে না। ঠিক আছে, তাহলে পরীক্ষা আসবে যে রাজস্ব প্রাপ্তিগুলি হলো ড্যাশ, কারণ সেগুলি সরকারের উপর দাবি প্রয়োগ করে না। তাহলে এখানে সেই ড্যাশে কি বসবে? অপুনরুদ্ধারযোগ্য। বলছে জিডিপিতে অর্থনীতির প্রত্যেকটি সেক্টরের অবদানকে কাঠামোগত অবদান বলা হয়, মাথায় রাখবে যে জিডিপিতে অর্থনীতির প্রত্যেকটি সেক্টরের যে অবদান, সেই অবদানকে কাঠামোগত গঠন বলা হয়। ঠিক আছে, দেখো পরের পয়েন্ট কি বলছে যে ভারতের অর্থনীতিতে অর্থবর্ষ চলে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। এই ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। ভারতের অর্থনীতিতে অর্থবর্ষটা চলে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। দেখো, রাজস্ব নীতি সরকার দ্বারা কর আরোপ এবং ব্যয়ের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে। কি বললাম? তাহলে রাজস্ব নীতি কী নিয়ে আলোচনা করে? সরকারের দ্বারা কর আরোপ এবং ব্যয়ের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে। মাথায় রাখবে ভারতের যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল, এর নেতৃত্বে রয়েছেন কে? অর্থমন্ত্রী। ঠিক আছে, অর্থমন্ত্রী রয়েছেন ভারতের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিলের নেতৃত্বে। দেখো, 1 ফেব্রুয়ারি 2021 অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রথম কাগজবিহীন বাজেট পেশ করেন। তাহলে প্রথম কাগজবিহীন বাজেট পেশ করেছিল কে বা কোন অর্থমন্ত্রী? নির্মলা সীতারামন। কত সালে? সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2021। কাগজবিহীন বাজেট, খুব ভালো একটা তথ্য, মাথায় রাখবে। চলো, আর কয়েকটা তথ্য রয়েছে, আমরা দেখে নিই। আচ্ছা দেখো, পরের পয়েন্ট বলছে যে 2023-24 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট গৃহীত 7টি তোমার হচ্ছে অগ্রাধিকারের মধ্যে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি মডেল হিসাবে কাজ করে। কি বললাম? এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষা আসবে 2023-24 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট গৃহীত 7টি অগ্রাধিকারের মধ্যে নিম্নের কোন মডেল কাজ করে? অন্তর্ভুক্তিমূলক মডেল অর্থনীতি এইটা কাজ করে। ঠিক আছে, পরের পয়েন্ট দেখো যে সরকারের আয়, এগুলো দেখো অর্থনীতির বিষয়টা কিন্তু বোঝাটা একটু খটকা লাগে হয়তো তোমাদের সকলেরই, কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে। কিছু কিছু প্রশ্ন দেখো, এটা কিন্তু ছোট্ট একটা টপিক, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা জিডিপি সম্পর্কে পরীক্ষা আসে, এই যে এই সমস্ত, যেমন হচ্ছে রাজস্ব নীতি, তারপরে তোমার হচ্ছে আয় ব্যয়, ঠিক আছে, যে সমস্ত কর রয়েছে, আয় কর, ব্যয় কর, ঠিক আছে, এই সমস্ত কিছু কিছু প্রত্যক্ষ কর, তারপরে এই সমস্ত অনেক কিছু রয়েছে, মানে বেশ কিছু রয়েছে, অনেক কিছু বলতে বেশ কিছু, ছোট্ট বেশ কিছু রয়েছে, সেগুলো পড়ে নিতে পারলে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা। বিশেষ করে এগুলো জিডিতে আসে। ঠিক আছে, তবে ডব্লিউবিপিতেও কিন্তু এসেছে, দেখো এই প্রশ্নটা তো এসেছেই, সেই জন্য আমি তুলে দিয়েছি। তাহলে এখানে কি বললাম? মাথায় রাখবা যে সরকারের আয় এবং ব্যয়ের বিস্তারিত বিবরণ প্রদান করাই হলো তোমার বাজেটের কাজ। ঠিক আছে, চলো দেখো আর কয়েকটা টপ পয়েন্ট তুমি দেখে নাও, 1 মিনিট। হ্যাঁ, মাথায় রাখবে 2022-23 সালের বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য কত ধনরাশি বৃদ্ধি করা হয়েছিল? 11.9%। কি বললাম? 2022-23 সালের বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য তোমার 11.9% ধনরাশি বৃদ্ধি করা হয়েছে। বলছে ভারতের প্রথম অর্থনৈতিক সমীক্ষা ড্যাশ উপস্থাপন করা হয়েছিল কবে? 1950 থেকে 51-তে। মাথায় রাখবে ভারতের প্রথম অর্থনৈতিক সমীক্ষা 1950 থেকে 51 সালে উপস্থাপন করা হয়েছিল। দেখো আর একটা পয়েন্ট যে 2023-24 সালে কেন্দ্রীয় বাজেট রেল মন্ত্রকের কাছে কত লক্ষ কোটি টাকা বা কত বরাদ্দ করে? এরকম প্রশ্ন আসলে উত্তর হবে যে 2.40 লক্ষ কোটি টাকা বরাদ্দ করে। ঠিক আছে, দেখো আর একটা প্রশ্ন আছে, তাহলে আমাদের 5টা প্রশ্ন কমপ্লিট হয়ে যায়। এই প্রশ্নটা একটু দেখে নাও। এটা বলছে কি যে নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বাভাবে মানে 90 ডিগ্রি কোণে কিরণ দেয়? সঠিক উত্তর 21শে মার্চ হবে। ঠিক আছে, যে 21শে মার্চ দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপরে লম্বালম্বিভাবে কিরণ দেয়। দেখো এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছে, এগুলো কিন্তু তুমি পড়ে নিবা। দেখো এই যে প্রশ্নের সাথে যে এক্সট্রা তুলছি না, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। দেখো পৃথিবীর সর্বত্র দিনরাত্রির সমান হয় কোন দিনে? মাথায় রাখবে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর এই দিনগুলোতে পৃথিবীর সব জায়গায় সর্বত্র দিনরাত্রির সমান হয়। বলছে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত্রি হয়, আর দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হয়। ঠিক আছে, মানে উত্তর গোলার্ধে যেটা হবে দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত হবে। তুমি এখানে শুধু উত্তর গোলার্ধ দিয়ে মাথায় রাখো যে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন আর সব থেকে ছোট রাত কবে হয়? 21শে জুন, যেটাকে কর্কট সংক্রান্তি বলা হয়। উত্তর গোলার্ধে সব থেকে বড় রাত্রির কথা বলছে, এবার আগে বড় দিন ছিল, এবার বড় রাত্রি আর
ছোট দিন 22শে ডিসেম্বর, দক্ষিণ গোলার্ধে কিন্তু ঠিক তার বিপরীত, ঠিক আছে, যেটা হচ্ছে মকর সংক্রান্তি। এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। দেখো পরের পয়েন্ট বলছে মহাবিষুব দেখা যায় কবে বলো? 21শে মার্চ। মাথায় রাখবে মহাবিষুব দেখা যায় 21শে মার্চ, আর জলবিষুব দেখা যায় হচ্ছে 23শে সেপ্টেম্বর, জলবিষুব দেখা যায়। আচ্ছা, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় কোন দিন? সেটা হচ্ছে অপসূর অবস্থানের সময়, আর অপসূর অবস্থান হয় 4ঠা জুলাই। কি বললাম? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় অপসূর অবস্থানের সময়, সেটা হচ্ছে 4ঠা জুলাই। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় 3রা জানুয়ারি, যেটা হচ্ছে অনুসূর অবস্থায়, ঠিক আছে, অনুসূরে কাছে আসে, মানে পৃথিবী সূর্যের কাছে চলে যায়, আর অপসূরে কি পৃথিবী সূর্য থেকে দূরে চলে যায়। বুঝতে পারলে? দেখো বলছে ভারতের প্রমাণ সময় গ্রিনিচ মিন টাইম থেকে কত সময়, কত ঘন্টা বা কতটা এগিয়ে? মাথায় রাখবে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। তাহলে ভারতের প্রমাণ সময় গ্রিনিচ মিন টাইমের থেকে কতটা এগিয়ে? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। চলো আর কয়েকটা পয়েন্ট আছে আমরা আলোচনা করে নিই। যে মূল মধ্যরেখার বিপরীত দিকে কি থাকে? আন্তর্জাতিক তারিখ রেখা অবস্থিত। আন্তর্জাতিক তারিখ রেখা অবস্থিত। মাথায় রাখবে মূল মধ্যরেখার বিপরীত দিকে আন্তর্জাতিক তারিখ রেখা রয়েছে। আচ্ছা দেখো, এই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অনেকের গুলিয়ে যায়। চন্দ্রগ্রহণ মানে মাথায় রাখবা যে পৃথিবী যখন চাঁদ আর সূর্যের মাঝখানে ঢুকে পড়ে তখন সেটা চন্দ্রগ্রহণ। আর সূর্যগ্রহণ মানে চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে ঢুকে পড়ে সেটা হচ্ছে সূর্যগ্রহণ। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। ঠিক আছে, তাহলে এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত? উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। দেখো 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম ডিটেলসে। এইভাবে প্রিভিয়াস এর পড়তে পারলে না, এইখান থেকে তুমি প্রচুর প্রশ্ন কমন পাবা। তার সাথে তো আমি টপিক করাচ্ছি। চলো তাহলে যদি ভালো লাগে আমাদের সঙ্গে জুড়ে থাকবা, আর যারা পিডিএফগুলো নিতে চাও আমাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে তার জন্য। ঠিক আছে, চলো ভালো লাগে, সবাই প্রিপারেশন নিও। জয় হিন্দ।